আমার খুবই পছন্দের কয়েকটা জায়গার মধ্যে এক নম্বরে হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, এরপরে বুয়েট শহীদ মিনার, আর এর বাইরে আমার খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে সেলুন। তো সেলুনে গেলে যেখানে হয় যে সেখানে আসলে নানা বিচিত্র ধরনের গল্প পাওয়া যায়। সেখানে ক্রিকেট খেলার গল্প থাকে, দেশ এবং বিদেশের রাজনীতির গল্প থাকে, ব্যবসা বাণিজ্যের গল্প থাকে, সোসাইটির নানা অসঙ্গতির গল্প থাকে। ফলে সেলুন একটা খুবই ইন্টারেস্টিং জায়গা। তো বাবুল রেশোতে এই যে ১১৮টা এপিসোড এখনও পর্যন্ত আমি আপলোড করে ফেলছি, অথচ কোনো সেলুনের প্রতিনিধি আমার এই বাবুল রেশোতে এখনও আসে নাই। অথচ কিন্তু চাইলেই তো আসলে সম্ভব। বিশেষ করে আমি যে এই যে শ্যামলী গোল্ডেন স্ট্রিটে ২০১৮ থেকে আসি, ৮ বছর হয়ে গেছে। এই ৮ বছরেই আমি দেখা যাচ্ছে যে, যদিও আমার মাথায় চুল নাই, কিন্তু যে ট্রিম করি বা সাইড পেছন থেকে চুল ছোটো করি, এটার জন্য হলেও তো সেলুনে যাইতে হয়। তো একটা দোকানেই বেশিরভাগ সময় যাই, মাঝে মধ্যে অন্য একটা দোকানে যাই। তো সেই আরমান আলী ভাইয়ের সাথে আসলে আমার এই ৮ বছর ধরেই মানে সেলুনে যাওয়ার বাইরেও দেখা যাচ্ছে যে ওই রোডেই যেহেতু আমি থাকি, যাতায়াতে অন্তত ১-২ বার করে চোখাচোখি হয়, কোনো দিন কথা হয়। ফলে ওনার সাথে অনেক দিন ধরেই আমার একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তো তখন মনে হলো যে বাবুল রেশোতে সেলুনের এই যে প্রতিনিধি হিসেবে সেলুনের যে এত বিচিত্র গল্প ভাণ্ডার এবং বিচিত্র অভিজ্ঞতার ভাণ্ডার, এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা সোশিওলজিক্যাল ভ্যালু আছে। সেই জায়গা থেকেই আরমান আলী ভাইকে আজকে বাবুল রেশোতে নিয়ে আসছি। আশা করি যে বাবুল রেশোর জন্য এটা একটা খুবই এক্সাইটিং একটা এপিসোড হবে, এবং আমার মনে হয় যে এক্সাইটিং না চাইতে বরং মিনিংফুল বলি। এইখান থেকে যে গল্পগুলো পাবো, এটা আমাদের সোসাইটির একটা ক্লাস্টার বোঝার ক্ষেত্রে অনেক রকম ইনসাইট দিবে বলে আমার মনে হয়। আরমান আলী ভাই, প্রথমে আমাকে বলেন যে আপনি সেলুনের ব্যবসায় কেন আসলেন? আসসালামু আলাইকুম। আমি আমার সাথে উনি প্রশ্ন করলেন যে আমি সেলুনের ব্যবসা কেন আসলাম। অ্যাকচুয়ালি আমরা যখন সেলুনের ব্যবসা আসলাম তখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, এবং আমি অন্য কোনো বিজনেস করব তেমন আর্থিক আমাদের কাছে ছিল না। এর জন্যে বাধ্যতা সেলুনের কাজ করলে কোনো আর্থিক লাগে না, আমরা খালি হাতে গেলে মনে করেন আমরা 2 টাকা ইনকাম করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো এর জন্য আমাদের পরিকল্পনা ছিল যে আমি সেলুনে যাই, সেলুনে গেলে বিনা চালানের এই ব্যবসা শুরু করা যায়। অন্য মালিকের কাছে যদি আমরা চাকরি করতে যাই তাহলে দেখা গেলো আমাদের চালান লাগে না। আমরা খালি পকেটে গেলে দেখা গেলো আমাদের যদি 1 কাপ চা খাইতে হয়, সে চা খাওয়ার বিল তো মালিক বন্ধ করে। ঠিক আছে, তারপরে মনে করেন ওই জায়গায় যা কোস্টিং আপনি মনে করেন দোকান ভাড়া এবং কসমেটিক খরচ এবং ব্লেড যা লাগে সব মালিক বন্ধ করে, এবং প্লাস 1-2 বার না হলে 1 বার আমাদের নাস্তা মালিকের পক্ষ থেকে দেওয়া হয়। এর জন্য আমাদের কোনো কোস্টিং কোনো খরচ নেই। আমরা খালি পকেটে সেলুনে যাই। ঠিক আছে, আসার সময় যা আমাদের রিজিকে থাকে 1000-1200 বা 500-700 যার রিজিকে যেদিন যেরকম থাকে আমরা নিয়ে বাসা ফিরতে পারি। তার জন্যে মাথা ঢুকছে যেহেতু আমাদের আর্থিক ভালো না, আমরা টাকা পয়সা লাগাইয়া মনে করেন কোনো ব্যবসা বা বিজনেস করতে পারবো, বা মনে করেন আমাদের শিক্ষার মান এত ভালো না যে আমাদের কাছে ডিগ্রি আছে আমরা কোনো জায়গায় ভালো একটা চাকরি পাবো। এর জন্য আমরা চিন্তা করছি যে সেলুনের কাজ যদি করা হয়, সেলুন ভালো একটা কাজ, এই কাজ অনেকেই খুব সম্মান করে, আর্ট হিসাবে নেয়। ঠিক আছে, অনেকেই বলে সেলুনের কাজ যারা করে তারা নাকি বলে আর্ট শিল্পী। ঠিক আছে, এর লেগে আমার কাছে খুব পছন্দ লাগলো। আর প্লাস যেখানে 2 টাকা ব্যয় করা লাগে না, তা আমি চিন্তা করলাম তাহলে আমি এই কাজটাই ধরি, এই কাজটা করি, দেখি কি করা যায়। এই যে গোল্ডেন স্ট্রিটের যে দোকানটা, এটা কি তাহলে আপনার নিজের দোকান না? আপনি কি আরেকজনের হয়ে কাজ করেন? না, এই দোকানটা আমার নিজের। আমি এই দোকান দীর্ঘ প্রায় 20 বছর আগে নিছি। ঠিক আছে, আমি যখন এই দোকান করছি তো আমি তো আরও দোকান নেওয়ার আরও 10 বছর আগে থেকে কাজ করি। 10 বছর আগে থেকে কাজ করি। আমি যখন কাজ শুরু করছি তখন তো আমার আর্থিক অবস্থা এরকম ছিল না যে আমি নিজের একটা দোকান নিয়ে করব। নিশ্চয় বুঝছেন, যখন কাজ করছি করতে করতে দেখা গেলো আমি সঞ্চয় করছি, কিছু টাকা আমার হাতে সঞ্চয় হয়েছে। সঞ্চয় হওয়ার পরে এক লোক আমাকে অফার দিল যে আমি তোমাকে দোকান করে দিই, তুমি দোকান করবা। তা আমি বললাম ঠিক আছে, কিভাবে করব? তো উনি আমাকে বলল যে চালান আমার থাকবে ইনভেস্ট, ঠিক আছে, দোকানে যা ইনভেস্ট লাগে বা ফার্নিচার করতে যা খরচ লাগে সেটা আমি বন্ধ করব, তুমি আমাকে কন্টাকে। উনি একটু হুজুর তাপের মানুষ ছিলেন। উনি আমাকে বলল যে আমি যদি টাকা কোনো কাজে লাগাই তাহলে ওইখান থেকে বেনিফিট একটা সুদের উপরে চলে আসে,
ঠিক আছে? তো আমি সুদের দিকে যেতে চাই না, আমি চাইছি একটা শুদ্ধ ব্যবসা যাতে করি। তা আমার মাথায় এটা ঢুকছে যে আমি একটা সেলুন করে যদি কেউকে কন্ট্যাক্টে দিয়ে দেয়, যার নাম হচ্ছে কন্ট্যাক্ট। তো উনি যখন ওই দোকানটা ভাড়া নিয়েছিল, তখন আমি কম বেশি জানি, মালিকরা আইসে আমার কাছে চুল টুল কাটছে, তখন আমার জানা হয়েছে যে উনি ওই সময় দোকান নিয়েছিল মাত্র ১৬০০ টাকা মাসিক বান্দা। তখন ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল যে উনি যত আমার পিছে ইনভেস্ট করছে, তা উনি আমার কাছে একটা বেনিফিট নিবে। এটা স্বাভাবিক, আমি যদি কোনো জায়গায় ইনভেস্ট করি আমি নিজেও চাবো একটা বেনিফিট নিতে। তো উনি যেটা আমার কাছে বেনিফিট নিচ্ছে, তো ওনার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে যে উনি ভাড়া যত ১৬০০ টাকা দিচ্ছে, এবং হে আমলে মনে করেন বিদ্যুৎ বিল আসতো মনে করেন ২০০-৩০০-৪০০ টাকা। তো উনি আমার সাথে কন্ট্যাক্ট করছে যে আমি ওনাকে ৩৬০০ টাকা মাসিক দিব, ইয়ান দিন ১২০ টাকা। আমি চিন্তা ভাবনা করলাম এক জায়গায় কাজ করলে দেখা গেল হয়তো ৫০০ টাকা, আমাদের সিস্টেম বেশিরভাগ 50%। ৫০০ টাকা কাজ করলে ৫০০ টাকার ভিতরে আমি পাবো ২৫০ টাকা, 50%। তো এনে যদি আমি ৫০০ টাকা কাজ করি, যদি ওনাকে ১২০ টাকা দিয়ে দেওয়া হয়, তখন তো সব জিনিসের দামও কম ছিল। আমি আর ১০০ টাকা কসমেটিক খরচটা বাদ দিলাম, তখন মনে করেন দেখা গেল ২-২৫০ টাকা আমার দিন যদি খরচ হয়, ২-২৫০ টাকা আমার নিজেই বাঁচার, প্লাস পাশে যদি একটা সহকারী রাখতে পারি, তাহলে তার সাথে আমি আরও, যদি উনি ৫০০ টাকা কাজ করে ২৫০ টাকা পাবো, তাহলে দেখা গেল তার খরচ মনে করেন আমি আমার দোকানে ইনভেস্টিং খরচটা চালাই নিলাম, এবং আমি যে কাজটা করলাম সেটা আমার থেকে যাবে। আমি ৫০০ টাকার জায়গায় দেখা গেলাম ৪০০ টাকা কাজ করলাম, ৩০০ টাকা কাজ করলাম রিল্যাক্সে, এবং নিজের ব্যবসা। এইভাবে আমি ব্যবসা প্রথম শুরু করছি। ব্যবসা শুরু করার পরে এখন আল্লাহ আপনাদের দোয়া থেকে মোটামুটি আমাকে একটু লাভবান করছে, ২ টাকায় আমি আরও সঞ্চয় করতে পারছি। সঞ্চয় করার পরে ওই লোকটা বলল যে আমার পক্ষে আর এই ব্যবসা করা সম্ভব না, আমি ছেড়ে দিব। তা আমি ওনার সাথে এগ্রিমেন্ট করছিলাম যে আমাকে দিয়ে দেন, আপনার যা লাগে আমি সেটা বন্ধ করব। কিন্তু উনি যেহেতু আমার চেয়ে অন্য জায়গায় আর একটু বেশি পাইছিল, উনি অন্য জায়গা দিছে, আমাকে দেয়নি। আমি বললাম আলহামদুলিল্লাহ, না দিলে। তা আমি পাড়াপড়শি আর একটা দোকান, যেহেতু আমার বুঝ হয়েছে, জ্ঞান হয়েছে, কিছু সঞ্চয় হয়েছে, পাড়াপড়শি একটা দোকান আমি খুঁজে শুরু করলাম আবার নতুন করে। শুরু করার পরে মনে করেন এই পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়া থেকে আমার ব্যবসা চলতেছে। ২-৪ টাকা যাই আমি ইনকাম করি, এবং পাড়াপড়শি আরেকটা ব্যবসা দিয়েছি, যেহেতু আমার গোল্ডেন স্ট্রিট আপনি থাকেন, কম বেশি দেখছেন। তো এখন আপনাদের দোয়া থেকে আমি খায়া লয়া এই ব্যবসা করে খুব ভালো আছি। আমি বিডিআর মার্কেটের ভেতরে একটা সেলুন আছে, সেখানে চুল কাটাইছি। তারপরে কৃষি মার্কেটেও চুল কাটাইছি। তো এই শ্যামলী মোহাম্মদপুর এরিয়ায় যারা সেলুনের ব্যবসা করে সবাই দেখি যে বাংলার চাইতে উর্দুতে বেশি কথা বলে। মানে এরা কি সবাই ওই জেনেভা ক্যাম্পের মানুষ? মানে এইখানকার মানুষজন সেলুনের ব্যবসায় বেশি কেন করে? এই বিষয়টা হচ্ছে আমাদের পার্সোনালি এক বিষয়, ঠিক আছে? আমি আপনাকে বুঝায় বলি, যেটা আমাদের পূর্বপুরুষ একসময় আমরা ভারতে ছিল আর কি, আমাদের দাদার আব্বারা, তাহলে আমরা ব্রিটিশেই কিন্তু এই জায়গায় আমাদের ব্যবসা বাণিজ্য কাজকাম দাদারা করতো, ঠিক আছে? তখন মনে করেন যখন আপনারা কেউ বরিশাল থেকে, কেউ রংপুর থেকে, কেউ সিলেট থেকে ঢাকায় ইনকাম করার জন্য আসলেন, তো তখন মনে করেন ভারতবর্ষে এবং বাংলা এই বার্তা একই ছিল। তখন তারা ওই জায়গায় একটু উন্নত কম ছিল, ঢাকা উন্নত ছিল, ঢাকা ব্রিটিশ আমল থেকেই উন্নত। এর লেগে মনে করেন আমার দাদারা এই পাড়ায় এসে কাজকাম এবং ব্যবসা বাণিজ্য গুছেছিল। গুছাবার পরে এর ভিতরে হিন্দু মুসলমানের মনে করেন একটা সংগঠন তৈরি হইল। তৈরি হওয়ার পরে মনে করেন আমার দাদারা ভারতে সব কিছু ফালাইতে ফ্যামিলি নিয়ে তারা এই জায়গায় সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পরে মনে করেন ওনারা এই জায়গা আস্তে আস্তে শুরু করার পরে যেহেতু সরকার থেকে ওই সময় মুসলমানের একটা ফ্যাসিলিটি ছিল, এই দেশ মুসলমান শাসন করতো, ফ্যাসিলিটি পায় তারা মোটামুটি একটু আগায় গেছিলো। তা আগায় যাওয়ার পরে মনে করেন পরে আবার হলো স্বাধীনতার ভিতরে এই যে আমরা ভারতবর্ষ হইলেও আমরা যেহেতু মুসলমানের সহযোগিতা পাইছি, পাকিস্তানের সহযোগিতা পাইছি, তো আমাদের দাদা এবং আমার আব্বারা তারা মনে করছে যে আমরা মুসলমানের পক্ষ থাকবো, ঠিক আছে? আমাদের তো আমরা হুজুকে যে কথা বলি, আমরা বিশেষ করে আমরা সোনা মুসলমান, হুজুকের বাঙালি, ঠিক আছে? আমরা মনে করি হুজুকে কথা বুঝি, আমাদের যদি কেউ এইভাবে না ওইভাবে বুঝায় আমরা ওইভাবে বুঝি। আমাদের বুঝের ভিতরে আমাদের ব্যবধান, বিশেষ করে আমরা এই দেশে যারা জন্মগ্রহণ করছি সবাই এখনও আমাদের একই অবস্থা। তখন মনে করেন আমাদের
যেভাবে বোঝানো হয়েছে আমার দাদারা বা আমার আব্বারা, আমি তো আর ওই সময় ছিলাম না, আমি ওনাদের সাথে গল্প করছি, ওনাদের গল্প শুনছি। ওনারা আমাকে বলল যে ওনারা নিজের দেশের পক্ষ ছিলেন। যেহেতু আজকে যদি স্বাধীনতা জলাপ না করতো বাংলাদেশ, তাহলেও আজকে পাকিস্তানে তারা নিজের দেশের পক্ষ, তারা মুক্তিযোদ্ধার ভাবে সফল হয়ে থাকতেন। এবং মনে করেন যেহেতু ওনারা দেশ হয়ে গেছে, তখন তো দেশবিরোধী হিসাবে এখন অনেকে আমাদের দেশবিরোধী হিসাবে দেখে। আবার যারা জ্ঞানী মেধাবী বুঝে যে না, এরা তো এই দেশে জন্মগ্রহণ করছে, যদি বিরোধী করেও থাকে সেটা করছে আমার দাদা বা আমার আব্বা বা আমার আব্বার বড় ভাই বা ছোট ভাই ছিল তার বাপ চাচারা। আমরা তার বিরোধিত না, আমরা তো এই দেশের নাগরিক। এবং যখন মহিউদ্দিন সেনাবাহিনী মহিউদ্দিন, তারপরে ফখরুদ্দিন সরকার 2008 যখন নির্বাচন জয়লাভ করছে, তখন আমাদের হাইকোর্ট থেকে সরাসরি মনে করেন আমাদের ভোটার নাগরিক করা হয়েছে, ঠিক আছে। এবং যখন স্মার্ট কার্ড, আইডি কার্ড যখন করা হয়েছে, তখন ঢাকা বিতরণ আগে করা হয়েছিল। এর জন্য সবার আগে আমরা দাবি করি যে সবার আগে আমরা পাইছি। এর জন্য ঢাকা আগে বিতরণ করা হয়েছিল, এর জন্য আমরা সবার আগে পাইছি। এবং সারা বাংলাদেশে যত বাঙালি আছে তাদের থেকেও আমরা আগে পাইছি। যেহেতু আমরা ঢাকা ছিলাম, আমরা ঢাকার নাগরিক, এর জন্য আমরা আগে পেয়েছি। তো ঢাকায় বিতরণ করছে আগে বলে আমরা আগে পেয়েছি। আমাদের আলাদা করে যে আগে দিছে তা না, কিন্তু আমাদের হাইকোর্ট থেকে মানে কইরা ঘোষণা দিয়ে আমাদের ভোটারের তালিকা শুরু করলো। এর আগে আমরা যদি ভোট, এমন না যে আমরা ভোট দিই না, এর আগে সবাই আমরা যেভাবে ভোট দিছো আমরা ওইভাবে দিছি। ভোট মনে করেন একভাবে দিছি, আমরা ওই যা ভোট দিছি, হাতে কালি লাগাই দিছে, আয়া পড়ছে। ওই সময় তো আমাদের ন্যাশনাল পরিচয় ছিল না, আইডি কার্ডও ছিল না, ওইগুলো দেখতে চায় না আমাদের কাছে, আর আমরা দেখাও নেই, যা ভোট দিয়ে চলে আসছে শেষ। ওই কালি লাগাই দিছে, অন্য জায়গার ভোট দেওয়ার কোনো অপশন নেই। অনেক সময় ওই সময় তো পোলাপান বয়সের দেখা গেলো আরেক জায়গায় আমরা গেছি ভোট দিতে, তখন পুলিশ ধরছে বা ভোট কেন্দ্রের লোক ধরছে, তুমি না ভোট দিছো, হাতে কালি লাগা দেওয়ার কারণে। আর যদি কালি না লাগে তো তাহলে তো বুঝতেও পারতাম না। আর ওই সময় দেখা গেলো আমরা এখন নির্ধারিত ভোট, যেরকম আমি 13 আসনের ভোটার, তো এখন আমাকে ভোট দিতে হলে 13 আসনেই ভোট দিতে হবে। আর তখন আমার যদি মন চেত আমি বরিশালে যাওয়া ভোট দিব, আমি দিতে পারতাম, আমি সিলেটে যাওয়া ভোট দিব, আমি দিতে পারতাম। তখন ভোট দেওয়ার বাধাবাধি ছিল না, যারা যেখানে খুশি দিতে পারছে। কিন্তু এখন তো যেটা আইডি কার্ড করা হয়েছে, এবং যে যে জায়গার ভোটার যতই খরচ হোক, যদি ভোট দিতে হয় ওই জায়গায় যায় দিতে হবে, হাইতা যাক বা গাড়িতে যাক বা যেভাবে যাক। যেহেতু নির্বাচনের সময় গাড়ি ঘোড়া বন্ধ থাকে, যাওয়া কষ্টকর, কিন্তু আইন এইভাবে সাজানো হয়েছে, ভোট দিতে হলে ওই জায়গায় দিতে হবে। আচ্ছা, এমনিতে মোহাম্মদপুরে যে আমাদের ওখানে যে একটা মেডিকেল আছে, এই বাংলাদেশ সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল, যেটা ওইখানের হোস্টেলগুলোতেও দেখি ছেলেমেয়েরা অনেকে উর্দুতে কথা বলে। তো ওইদিকে কি তাহলে মানে আপনাদের মানে এই বিহার থেকে আসা মানুষজনের পার্সেন্টেজ কি তাহলে ওইদিকে বেশি? যেহেতু আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল, সে প্রশ্নটা আমি আপনাকে জবাব দিতেই পারিনি, দেইনি বা দেওয়ার মতন পড়িনি। আপনার প্রশ্ন ছিল যে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন যে আমরা যে জায়গা থাকি ওই জায়গার আদি মানুষরা কেন এই কাজের সাথে জড়িত। তা আমরা বলতে চাচ্ছি, যখন স্বাধীনতার বিরোধিতা হওয়ার পরে আমাদের যখন সব কিছু হারায় ফেলাইছে, তখন আমরা মানে আর্থিক অবস্থা খুব দুর্বল হয়ে গেছিলাম। তো যে কথা আমি প্রথম যেখান থেকে শুরু করছিলাম, সে কথাই এখনও অবত থাকলো, যে আমরা আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে আমরা ভালো মতন শিক্ষা অর্জন করতে পারলাম না, ভালো মতন পড়াশোনা করতে পারলাম না, যে আমাদের ডিগ্রি নিয়ে বা সার্টিফিকেট নিয়ে আমরা এক জায়গায় ভালো চাকরি করব। এর জন্য আমাদের বাধ্যতা কিছু না কিছু করা লাগছে। তা আমরা বিশেষ করে কাজটা বেছে নিয়েছিলাম, আমরা মেকানিক্সের কাজ করতাম, তারপরে যে কষায় যা বলে আর কি, গরু কায়দা মাংস যে জবা করে কষার কাজ করি, তো তারপরে আবার সেলুনের কাজ করি। তো এইদের ভিতরে দেখা গেল কিছু কিছু কাজ, মেকানিক্সের কাজ শিখতে গেলে আপনার অনেক সময় লাগে, 2-4-5 বছর সময় লাগে, এবং বেতনও খুব কম হয়। এবং যখন নিজের প্রতিষ্ঠান তৈরি করতে পারে তখন একটু ভালো লাভবান হয়, বা দেশের বাইরে যদি যেতে পারে তাহলে ভালো লাভবান আসে। আর আমাদের সেলুনে এমন একটা কাজ, এই কাজ মনে করেন যদি শিক্ষা অর্জন করতে যান, যদি ভালো করে আপনি শিখতে চান বা যদি আপনার ব্রেন ভালো থাকে, তাহলে এই কাজ 6 মাস আপনার জন্য যথেষ্ট। আর 6 মাস কেন, আপনি যদি এই কাজে ঢুকেন, এই কাজের সিস্টেম আছে, আপনি 2 মাস যদি করেন, তাহলে মোটামুটি কাজের সব কিছু বুঝা ফেলেন, তাহলে আপনি একজন সহকারী হয়ে গেলেন।
আমি যদি একজন কারিগর হয়ে থাকি, আপনি সহকারী হয়ে গেলে দেখা গেলো আমাকে ওই চা যায় খায়া দোকানে যায় খাইতে হয়, আপনি আমার জন্য চা এনে দিলেন, আমাকে পানি আগায় দিলেন এবং কাজ করার জন্য কসমেটিক লাগে এটা আগায় দিলেন, ঠিক আছে। তারপরে কাজ করার পরে জায়গা পরিষ্কার করে দিলেন, যেটা আমার পরিষ্কার করা লাগে না, পোলো চুল দিয়ে ভরা যায়, ওইটা পরিষ্কার করে দিলেন। এটা করে দিলে দেখা গেলো আমরা সারাদিনে 500 টাকা কামাইলে 50 টাকা সহকারীতে দিয়ে দিলাম। এখন আমাদের দোকানে যদি আমরা এরকম 4 জন লোক থাকি, তাহলে 4 জন 50 টাকা করে দিলে 200 টাকা দিয়ে ফেলাইছে। এখন বর্তমান 200 টাকার ভিতরে আসলো, কিন্তু আমরা যখন কাজে ঢুকছিলাম তখন আজ থেকে আরও 30 বছর আগে, তখন তো মনে করেন আমাদের দেখা গেলো কেউ 2 টাকা দিত, কেউ 1 টাকা দিত, তাহলে ঘরে মিলে 4-5 টাকা হইতো আমাদের। 4-5 টাকা তখনও অনেক ছিল আমাদের জন্য। এখন যেহেতু আমরা দিলে 200 টাকা তাদের হয় আমাদের সহকারী, তো ওই সময় 200 টাকাই 4-5 টাকা ছিল আমাদের জন্য। আপনি যে প্রশ্নটা প্রথম করছেন আমার কাছে, আমার প্রশ্নের জবাব হয়েছে এইটাই যে আমরা আর্থিকভাবে দুর্বলতা হওয়ার কারণে আমরা ভালো চাকরি বাকরিও করতে পারি না, শিক্ষা অর্জন করতে পারলাম না। এর লেগে বাধ্য আমরা কোনো একটা কাজের দিক চিন্তা করলাম। এই কাজে দেখলাম এই কাজ সবচেয়ে কম সময়ে শেখা যায় এবং 2-4 মাস বা 2 মাস গেলে আমরা মোটামুটি 200-100 টাকা পাওয়ার মতন যোগ্য হয়ে যায়। তখন আমাদের দুর্বল ফ্যামিলিগুলা মোটামুটি একটা সহজতা পায়। যেটা আমাদের এমন অবস্থা, তারা আমাদের ভিতরে বেশিরভাগ আমাদের বাপের অবস্থা তো এরকমই, যারা ভালো কর্ম নেই। এর জন্য আমাদের ফ্যামিলিতে যদি আমরা 2 ভাই থাকি বা 3 ভাই থাকি, যদি কোনো জায়গা থেকে আমরা 100 টাকা করে আয় করে আনছি, 3 জন 300 টাকা আয় করতে পারছি। দেখা গেল আমার বাপ যদি 100 টাকা আয় করে থাকে, বর্তমান যুগে 400 টাকা আমাদের আয় হয়ে যাচ্ছে। 400 টাকা আয় হইলে মোটামুটি কোনোরকম একটা ফ্যামিলি চলে খায়া বাঁচতে পারে। তো এর জন্য আমরা এইভাবে এই কাজে আমরা ইনভলভ হইলাম এবং এই কাজটা শুরু করলাম এবং করতেছি। তা আলহামদুলিল্লাহ এই কাজে অনেকেই সফল হইতে পারে না, কিন্তু আমাকে আল্লাহ সফল করছে, আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, আপনার প্রথম ওস্তাদ যে আপনার কাজ শেখাইছিল তার ব্যাপারে বলেন, তার সাথে পরিচয় হলো বা কতদিন ধরে কাজ শিখছিলেন? আসলে আমি প্রথম আপনাকে বলছিলাম যে আমরা যে দোকানে কাজ করতে ঢুকি, ওই দোকানে এখন জায়গায় জায়গায় মনে করেন মহল্লার ভিতরে সেলুন হয়ে গেছে। এক সময় ছিল কিন্তু এরকম সেলুন ছিল না, অনেক দূর দূরান্ত যাওয়া লাগতো মানুষের চুলদারি কাটার লেগা, তো সেলুন কম ছিল। তখন দেখবেন আপনি খেয়াল করে আজ থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যদি যান, খেয়াল করে দেখেন এক একটা সেলুন এত বড় বড় ছিল যে 5-7 এক একটা দোকানে কাজ করতো। আর এখন দেখবেন দোকানে 1-2 আপনি যাবেন সিরিয়াল পাবেন না। কয়জন আছে ভাই? 2 জন আছে। জিনিসটা বুঝেন, কারণ কাজ করতে যে 1 জন লোক নাহলে 2 জন লোক, তো 2 জনের লোক সিরিয়ালে থাকলে আপনাকে 2 জনের পর বসতে হবে। আর আগে যায় সেলুনে সিরিয়াল পাইতেন, কারণ আপনার অপেক্ষা আরও 4 জন বৈশা রয়েছে, 2 জনের কাজ চলতে যে 4 জন বৈশা রয়েছে কাজ করার লেগা। জিনিসটা বুঝছেন? তা আগে একটা দোকানে 5-7 কাজ করতো। তা আপনি যে আমার ওস্তাদের ব্যাপারে তা জিজ্ঞাসা করলেন, তো আমরা তো ওস্তাদ যেটা মানি, আমরা যে দোকানে কাজ করলাম, আমরা যে দোকানে কাজটা ইনভলভ হয়েছি প্রথম, তখন সে দোকানে কর্মচারী ছিল, চেয়ার ছিল আপনার 6টা, কর্মচারী ছিল 7 জন। সপ্তাহে 1 দিন করে একজনের বন্ধ ছিল, 7 দিন মনে করেন 6 জন করে থাকতো, 1 দিন করে বন্ধ থাকলে, তো মানে সিট ফ্ল্যাপ থাকতো আর কি, সিট খালি থাকতো না। যদি কোনো সময় কোনো লোক অসুস্থ থাকলো বা অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে, এর জন্য আসলো না, এর জন্য 1 জন কম থাকে, নাহলে 4 জন 5 জন 6 জন সবসময় থাকে। তো 6 জন সবসময় থাকে। এখন আমি তো 6 জনের সহকারী, কারণ 6 জন যদি আমাকে 1 টাকা করে দেওয়া থাকে তাহলে 6 টাকা আমি পাইলাম সে আমলে। আর যদি আমি 6 জনের ভিতরে 4 জনের ইয়ে করলাম আর 2 জনের করলাম না, তাহলে দেখা গেল ওদের ভিতরেও দ্বন্দ্ব তৈরি হবে। আর একটা পলিটিক্স তো সব জায়গায় চলে, দেখা গেলো আমাকে ওইখান থেকে বাইর করে দিবে, এবং সে 2 টাকা যে আমি ওইখান থেকে পাইতাম সে 2 টাকাও আমি পাবো না, 1 টাকা করে 2 টাকা। তো এর জন্য ওই জায়গায় কাজ করতে হলে আমার 6 জনের সাথে 7 জনের সাথে সম্পর্ক ঠিক রেখে কাজ করতে হইব, এবং 7 জনের সাথে আমার মিল করে চলতে হবে। এর জন্য আমার লাভ, যেহেতু 6 জন আমাকে, একজন তো অবদে থাকে, 6 জন আমাকে 1 টাকা করে দিয়া 6 টাকা পূর্ণ করছে। এর জন্যে এখন দেখা গেলো আমি যদি আলাদা আলাদা কেউ বলি আমার অমুক ওস্তাদ তমুক ওস্তাদ, তাহলে দেখা গেলো এরা ভুলও হইতে পারবে, কারণ যে 6 জন কর্মচারী ছিল 6 জন আমার সিনিয়র, ওই 6 জনই আমার ওস্তাদ। জিনিসটা বুঝছেন? এখন দেখা গেলো আপনি বলবেন এখন তো কোনো নাম থাকে, তো এখন তো নাম আমরা বলি, কার বলি? যেহেতু ওই দোকানে যারা হেড কারিগর থাকে, বিশেষ করে মহাজন, যে বেশিরভাগ তো সেলুনের মালিক নিজেই কাজ করে, তো যে মহাজন, যে হেড কারিগর থাকে, যে মহাজন থাকে, আমরা তাকে প্রাধান্য দিই এবং তাকে ওস্তাদ হিসাবে গ্রহণ করি যে উনি আমার ওস্তাদ। হিসাব বুঝছেন? তো এর লেগে ওই হিসাব করলে তো 1 জন আমার ওস্তাদ আছে, হিসাব বুঝছেন?
কিন্তু আমাদের সিস্টেম তো হচ্ছে এরকম যে আমরা ওই 6 জনকে আমাদের ওস্তাদ হিসাবে গ্রহণ করতে হইব, যেহেতু 6 জনের পিছিয়ে আমি 6 জনের সহকারী ছিলাম, 6 জনই আমার ওস্তাদ। এবার আসা যাক এই যে আপনার নিজের ব্যবসা শুরু করা, আপনি তো কাজ করতেন এবং নিজের, তারপরে যেটা হলো সেখান থেকে আপনি নিজে একটা দোকান দেওয়া শুরু করলেন। এই যে গোল্ডেন স্ট্রিটে যে দিলেন, গোল্ডেন স্ট্রিটে দেওয়ার আগে আসলে আপনার নিজের কোনো দোকান ছিল নাকি এটাই আপনার প্রথম দোকান? আমি গোল্ডেন সিটিতে আসার আগে আমার নিজস্ব একটা দোকান দিছিলাম, যেভাবে আমি আপনাকে প্রথম বললাম যে আমাকে একজন লোক সহযোগিতা করে দোকান করে দিছিল, পার্সেন্টিক হিসাবে ওনাকে কিছু দিতাম। তা আমি আদাবর বাজারের সাথে একটা দোকান করছিলাম, বোধহয় বছর 2-এর মতন করছিলাম। তারপরে গোল্ডেন সিটিতে আমি আসলাম। গোল্ডেন সিটিতে দোকান পাইছি, যেহেতু আমার কাছে গোল্ডেন সিটিতে একটু ভালো লাগলো যে আদাবর একটু বেশি জনসংখ্যা এবং কম টাকার কাজ বেশি। এর লেগে আমি চিন্তা করলাম যে এখানে 2 টাকা একটু বেশি আমার ইনকাম হবো। আমি গোল্ডেন সিটিতে দোকান পাইছি, গোল্ডেন সিটিতে দোকান নিছি আর কি। অফিসের তো একটা টাইম টেবল থাকে, যেমন 9টা থেকে 6টা, অথবা সপ্তাহে 1 দিন বা 2 দিন বন্ধ থাকে। আপনার এই সেলুন খোলার বা বন্ধের কোনো টাইম আছে, বা অমুক দিন কাস্টমার বেশি আসে অন্য দিন আসে না, কিংবা এই সিজনে বেশি আসে ওই সিজনে কম আসে, এরকম কিছু আছে কিনা সেগুলো একটু বলেন। এগুলো তো সবগুলা ক্ষেত্র ব্যবসায় থাকবে। আমাদের যেহেতু সাপ্তাহিক যদি বলেন, তাহলে যেদিন সাপ্তাহিক বন্ধ থাকে, সবার ছুটি থাকে, যেরকম সরকারি ছুটিগুলো হয়, তখন মনে করেন সব ধরনের লোকের ছুটি। সব ধরনের লোক ছুটি হলে সেদিনটা শুক্রবার বেশি পড়ে। অন্য দিন হয়, কিন্তু শুক্রবার বেশিরভাগের লোকের, সব ধরনের লোকের ছুটি। সেই দিনটা একটু কাজের চাপ থাকে। আমরা যদি সেদিন চাপটা ধরতে পারি বা কাজ করতে পারি, তাহলে অবশ্য অন্য দিন থেকে শুক্রবার ইনকামটা একটু বেশি হয়। আর অন্য দিন যেদিন মাঝখানে ছুটি পড়ে যায়, সেদিনও শুক্রবারের মতন হয়। আবার দেখা গেল যেদিন এরকম হয় যে আপনার 2-3 দিন 4 দিন এক লোকের ছুটি হয়ে গেছে, তখন দেখা গেল অনেকেই সুযোগ না পায়া বা সময় না মিলাইতে পারা, অনেকে আশেপাশে যাদের বাড়ি ময়মনসিংহ, ফরিদপুর কাছাকাছি যারা, তারা বাড়ি চলে যায়। বাড়ি চলে গেলে আমাদের এই 3-4টা দিন আর নষ্ট হয়ে যায়। আর কাজের যে আমাদের সিজনটা যেটা বলছেন, বিশেষ করে ঈদের 2-4 দিন আগে আমাদের কাজটা একটু ভালো হয়। সবাই চায় একটু ফ্রেশ হয়ে বাড়ি যাবে, যেহেতু ঈদের সময় সবার সাথে সাক্ষাৎ করবে। এই একটাই ভালো আমাদের জন্যে ভালো ফেভারটা আছে। তারপরে দেখা গেলো রেগুলার আমাদের ওই একই রকম হয়, কিন্তু বৃষ্টি হলে আর শীত হলে মনে করেন ব্যবসা একেবারে থামা যায়, মানে খুব দুর্বল, মানে আমাদের চলাফেরা একটু কঠিন হয়ে যায়। এখন আমাদের ভিতরে অনেকে বুদ্ধি করে দেখা গেলো যেদিন একটু বেশি কাজ হয় 2-4 টাকা সঞ্চয় করে, তারা মোটামুটি এভারেজে চলে। আবার অনেকে আছে মনে করেন যা কামায় তাই খায়, চিন্তা করে না, তাদের একটু কষ্ট হয়। সেদিন দেখা গেলো ঋণ করা লাগে, মহাজন থেকে চায় বা বন্ধুবান্ধব থেকে চায় বা আত্মীয় স্বজন থেকে চায়, নাহলে অনেক সময় খাওয়া দাওয়া তাদের কষ্ট, বাচ্চা একটু ঝামেলাও সৃষ্টি হয়। কিন্তু যারা বুদ্ধি করে চলে যে আমি আজকে বেশি ইনকাম হচ্ছে, আমি 50 টাকা রাখি, তো সপ্তাহ 2 দিন 3 দিন যদি 50 টাকা করে রাখি, তাহলে 150 টাকা হইলো। আপনি সেই জিনিসটা আবার যেদিন ওই যে বৃষ্টি হইলো, ইনকাম কম হইলো, সেদিন যদি 200 পাইলাম 500 জায়গা, তাহলে দেখা গেলো এখানে 150 টাকায় ইনভেস্ট করে আমার সংসার আমার মতন করে আমি চালাই নিলাম। অনেকেই কিন্তু এটা করতে পারে না, বুদ্ধি খাটাইতে পারে না বা বুঝে না। তো আমাদের ভিতরে এগুলো বুঝছিল বলে দেখা গেল যেদিন কম হয়েছে সেদিন চিন্তা করলাম যে কমই খাই, যেদিন বেশি হয়েছে সেদিন চিন্তা করলাম যে সঞ্চয় ধরে রাখি বলে আজকে আল্লাহ ভালো রাখছে। এবং আপনি তো আমার ব্যাপারে জানেনই, যতদূর যেহেতু 8 বছর ধরে চিন্তা আছেন, আমি অনেক ধরনের গল্প আপনার সাথে করছি। সব ধরনের গল্প তার মাইকের সামনে, ক্যামেরার সামনে করা যায় না, আপনি কম বেশি বুঝেনি। ঠিক আছে, তাহলে আমাকে বলেন যে যেসব দিন অফিস খোলা থাকে, যেমন ধরেন সোমবার দুপুর 12টা অথবা মঙ্গলবার বিকাল 5টা, এই সময়গুলোতে তো অফিস খোলা থাকে, তখন আসলে কি আপনার এখানে লোকজন আসে না? তখন আসলে আপনারা কী করেন? হ্যাঁ, যখন অফিস খোলা থাকে, অফিসের তো সিস্টেম, ঢাকা শহরের সিস্টেম যে কেউ মনে করেন রাত 12টার থেকে তার ডিউটি শুরু হয়, সকাল 6টা পর্যন্ত, এরকম কাজ আছে। এবং কারো সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এবং কারো 2টা থেকে শুরু হয় রাত 8টা পর্যন্ত। আবার এমনও আছে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা 5টা এবং 8টা পর্যন্ত কাজ করে, এরকম আছে। তো এভারেজে মিলে এক জায়গাতে অনেকগুলো লোক থাকে। বিশেষ করে আমি যে জায়গায় ব্যবসা করি, এই জায়গা আগে তো আমি যখন দোকান নিয়েছিলাম তখন ধারণা করতো যে 2000 ফ্যামিলি থাকে। এখন যেহেতু আমার পাশে ঢাকা সেন্ট্রাল হওয়ার পরে অনেক বেচালার লোক এই জায়গায় উঠছে। অনেক বেচালার লোক উঠার পরে মনে করেন এখন ফ্যামিলি 2000-এর জায়গা হয়তো 500 কম হইতেও পারে,
কিন্তু ছেলের সংখ্যা যারা চুল কাটে দাড়ি কাটে তাদের সংখ্যা বাড়ছে, যেহেতু এই জায়গায় বিভিন্ন ধরনের স্টুডেন্ট, বিভিন্ন কলেজের স্টুডেন্ট এই জায়গায় থাকে ব্যাচেলার। এক রুমে ফ্যামিলি যদি একটা ফ্ল্যাটে ফ্যামিলি যদি একটা ফ্যামিলি থাকে, ওই ফ্যামিলি তো সর্বোচ্চ 2জন পুরুষ থাকে, সর্বোচ্চ 2জন, একজন হেড ফ্যামিলি যে মনে করেন হাজব্যান্ড যেটা থাকে, এবং একটা বাচ্চা যদি ছেলে থাকে 2জন, এই 2জনের মাথা আমরা কাটতে পারি। এখন ঢাকা শহরের অবস্থা এরকম হয়ে গেছে, পুরো ঢাকা শহরের কথা না বললেও বিশেষ করে আমাদের গোল্ডেন সিটির কথা যে বললাম, একটা ফ্ল্যাটে মনে করেন 8জন 10জন করে থাকে। 8জন 10জন করে যখন একটা ফ্ল্যাটে থাকে, 3 রুমে 4জন করে হলে 12জন লোক যখন একটা ফ্ল্যাটে থাকে, তাহলে আমরা 12জন পুরুষ পাইতাছি 2জনের জায়গা। তাহলে তো এর কারণে আমাদের ব্যবসা অবশ্যই বেশি হওয়ার কথা, বেশি হবে। যেটা আমরা যদি 2জনের চুল কাটতাম, মাসে দেখা গেলো 2জন চুল কাটাইতো, তাহলে আমরা পাইতাম 2জনের, এখন পাই 12জনের, কয় গুণ বেশি। তো এই ব্যাচেলার হওয়ার কারণে আমাদের ঢাকা শহরে ব্যবসাটা মোটামুটি ভালো। আর আমি যে জায়গায় ব্যবসা করি, বেশিরভাগ এই জায়গায় স্টুডেন্টই বাস করে, জিনিসটা বুঝছেন, গোল্ডেন সিটিতে কর্মীজীবী লোক কম। তা আমরা চুল দাড়ি যাদের কাটি, বেশিরভাগে দেখি যে স্টুডেন্ট, কর্মীজীবী কম। আপনাদের কি কোনো আছে, সমিতি আছে? নাহলে এই যে যে দোকানেই যায়, সেই দোকানেই দাম একই কীভাবে হয়? রেট নির্ধারিত যে করে, হ্যাঁ। আসলে আমাদের একসময় ভালোভাবে আমাদের মানে চলছে, সমিতির মাধ্যমেই ছিল, আমাদের সমিতিও ছিল। এখন যেহেতু আমাদের এখন মানুষ, আমরা দেখা গেলো কেউ অত ভালো না, কেউ মানতে চায় না, কেউ মানে না। আর যেহেতু আগে আমাদের সমিতি যখন পরিচালনা হতো, তখন বাধ্যতা আমাদের একদিন বন্ধ রাখা লাগতো, সপ্তাহ। এখন যে দোকানের ভাড়া, যে জিনিসের খরচ, এই খরচ দেওয়ার পরে, দোকানের ভাড়া দেওয়ার পরে একদিন বন্ধ রাখলে খুব কষ্টকর হয়ে যায়। এর জন্য আমাদের সমিতি দেখা গেলো বন্ধ রাখার ডিসিশন যখন নেয়, তখন কেউ রাজি হয়, কেউ হয় না। এই করে আমাদের সমিতি মনে করেন অনেক দিন ধরে সমিতি বন্ধন। এখন কথা হয়েছে, যখন আমরা ওই রেট যখন নির্ধারিত করি যে চুল কত করে কাটতে হবে, তখন দেখা যায় আমরা আশেপাশে যারা 2, 4, 5টা 10টা দোকান আছে, তারা সবার সাথে তো আমাদের মিল আছে, যে তো এক ব্যবসা করি, কারোর সাথে তো শত্রুতা নেই। এক ব্যবসা যখন করি, তখন আমরা সবার সাথে মোটামুটি আলোচনা করি যে ভাই আপনারা কত করে চুল কাটেন। এই আমরা বলি যে আমরা এই কাটি ভাই, এইভাবে। তো কয় যে আমরা যদি না করি তাহলে কাস্টমার যাবো কই, তো আমরা এই করলে আমাদের মনে ভালো হবে। তখন আমরা আলোচনার মাধ্যমে দেখা গেলো একটা রেট ফিক্স করে আমরা করি। তো এই রেট ফিক্স করার পরে এর ভিতরে আবার ওই যে বললাম না, এখনকার মানুষ তো আমরা সবাই অ্যাক্টিভ না। এই রেট ফিক্স করার পরে অনেকে দেখা গেলো কাস্টমার বেশি পাওয়ার লেগা 10 টাকা কমেও করে দেয়, 10 টাকা কমে করে দেয়। কাস্টমার যে বেশি পায় তা তো দেয়, তাদের হয়েছে ভুল ধারণা। তারা দেখা গেল চিন্তা করে যে কাস্টমার বেশি পাবে, কিন্তু পায় না। আসলে চুল কাটা এমন এক বিষয়, আমি আপনার চুল কাটি যখন, আপনার 2-4 বার যখন কাটছি, আপনার কাছে যখন ভালো লাগছে, তখন যদি আমি আপনার কাছে 50 টাকাও নেই, আপনি তো চুল কাটেন মাসে একবার, 50 টাকাও যদি বেশি নেই, আপনি এই চিন্তা করবেন না যে আমার থেকে 50 টাকা বেশি নিস। আপনি চিন্তা করবেন না, অমুকের কাছে যা চুল কাটি, আমার বলা লাগে না কিছু, যা ঘুমেলে হের মতন করে দেয়, আমার কোনো টেনশন নেই। আর চুল দাড়ি এমন এক কাটা, মনে করেন চুল তো ভালো হইতেই হবে, চুলের সাথে একটা গেতাপ পুরা। আর দাড়ি কাটি, দাড়ি যখন ব্লেড দিয়ে কাটি, আমাদের নিজেও অনেক সময় একটা মনে ধারণা চলে আছে যে মানুষেরা মানুষের যে একটা জীবনটা, সেটা মনে আমাদের উপরে বিশ্বাস করে তুলে দেয়। এই বিশেষ করে গলা যখন আমরা এনে ব্লেডটা বসাই, তখন অনেক সময় নিজেও ভাবি যে কী বিশ্বাস করে মানুষ আমাদের, যে নিজের জীবনটা আমাদের উপরে তুলে দেয় মানুষ। অনেক সময় আমরা নিজেও চিন্তা করিয়ে দেয়, অনেক সময় মাথা ঢুকে যায়। আপনি কেবল যে উদাহরণটা দিলেন, এটা আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে আগে তো দেখা যেত যে খুর দিয়ে একদম ক্লিন শেভ করতো, এখন এই সিনেমার নায়কদের দেখা দেখি যেটা হয়েছে, এখন হচ্ছে ট্রিম করে। জি, এই খুর দিয়ে করার পার্সেন্টেজ আগের চেয়ে মনে হয় অনেক কমে গেছে, তাই না? হ্যাঁ, যেহেতু আগে খুর দিয়ে যখন ক্লিন করে ফেলাইতো, তখন মনে করেন একটু মুখটা অন্যরকম দেখা যেত। এখন মুখে যখন টিম করে খুঁচা যখন দাড়ি থাকে, তখন দেখতে একটু ভালোই লাগে। আগে তো মানুষের এই উপায় ছিল না, মানুষ বুঝতো না, হের লেগা করতো না। এখন যখন বুঝতে পারতেছে, যেহেতু আপনার মনে করেন সিরিয়াল দেখা বা নাটক দেখা, ছবি দেখা, আমরা যখন দেখলাম, বুঝলাম যে এইভাবে রাখলে ভালো লাগে, তখন আমরাও কাস্টমারের আগ্রহ প্রকাশ করলাম, কাস্টমারও আমাদের কাছে আগ্রহ প্রকাশ করলো। এইভাবে কইরা মনে করেন দেখা গেলো একের পর এক এইভাবে প্রচার হয়ে গেছে। আর আসলে মানুষের মুখে খুঁজে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে।
ট্রিমার তো মানুষ নিজে বাসায় থেকেও করতে পারে, তো এই ট্রিমার চলে আসার পরে কি আপনার ব্যবসার জন্য ক্ষতি হয়েছে না কিছুটা? না, টিমার চলে আসার পরে আমি মনে করি যেভাবে দেখি আমার ব্যবসা ভালো হয়েছে, ক্ষতি হয় না। কারণ যে টিমার দিয়া কাটার পরে আপনি যখন আগে ক্লিন করে ফেলাইতেন ব্লেড দিয়া, তখন কোনো ঝামেলা ছিল না, একবার টিমার দিয়ে কাটা ফেলাইতেন। আর এখন টিমার দিয়ে কাটার পরে এখন কিন্তু সাইজ করা লাগে, কোনো জায়গায় ছোটো থাকা যায়, কোনো জায়গায় বড় থাকা যায়, আবার মনে করেন একটু উপরে নিচে দিয়ে একটু মিলান লাগে ব্লেড দিয়া। অনেকে বেশিরভাগ তো মিলায়, অনেকে কম আছে যারা খালি টিমার দিয়া মেরা শেষ করে দেয়। এর ভিতরে অনেকেই দেখা গেল নিজে করে, কিন্তু যারা দিয়া টিমার দিয়ে কাটে একটু সাইজ টাইজ করে, এদের সেলুনেই করা লাগে, বাসা করার কোনো উপায় নেই। আমি তো চিন্তা করে দেখলাম যে আগে মানুষ যে বাসা সেভ করতো তার সে এখন সেলুনে বেশি করে। বেশি করার কারণ আছে এখন বাসা তাদের পক্ষে সম্ভব না এটা অ্যাকুরেট করা। আর আগে ব্লেড দেয়া এদিকে একটা পোস্ট এদিকে একটা পোস্ট মারা শেষ করে আলাইতো, কোনো ঝামেলা নেই, কোনো মিলান টিলানের কোনো ঝামেলা নেই, করে আলাইতো। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করছি যে এই চুল কাটতে গেলে হয় কি, মাথা কীভাবে যেন ম্যাসাজ করে দেয়, এবং সব দোকানের ম্যাসাজের স্টাইল প্রায় একই রকমই। তো এই ম্যাসাজের এই জিনিসটা আসলে আপনাদের কোথা থেকে কারা কীভাবে শেখায়? সব দোকানের ম্যাসাজ এটা এরকম হয় কীভাবে? আমি তো আপনারা প্রথমেই বললাম, আমরা যখন ইনভেস্ট করি কাজ শিখতে, যখন ঢুকি তখন মনে করেন যে 5জন 6জন যখন হ্যাঁ, কাজ কিন্তু করে, মানে ধরেন এই মোহাম্মদপুরের সেলুন বা মানিকগঞ্জের সেলুন বা ফরিদপুরের সেলুন, ইভেন আমি যখন বিদেশে যাই, বিদেশে গেলেও আমি একবার অন্তত সেলুনে গিয়ে চুল কাটানোর চেষ্টা করে দেখি যে আসলে দেশ পার্থক্যটা কীরকম হয়। তো এই যে সব জায়গায় যে ম্যাসাজের ধরনটা যে কীভাবে যেন করে, এইটা সব জায়গায় একই রকম কেমনি হয়? এটা মানে কোনো কৌশল বা কোনো বইটই আছে না? না, কোনো বই তো নেই আসলে, এই ছাড়া কোনো উপায় নেই। তো মাসাজ তো এইভাবেই সিস্টেম। এখন আপনি মনে করতেছেন যে এক ধরনের না, আবার এর ভিতরে অনেক আর্ট আছে, অনেকে একটু সুন্দরভাবে করতে পারে। কোন জায়গায় গুতা দিলে মনে করেন কাজ হবে, আর কোন জায়গায় গুতা দিলে কাজ হবে। অনেকে আন্দাজে গুতা মারে, আবার অনেকে জায়গা মতন গুতা মারে। এগুলো একটা আর্টের ব্যাপার আছে। যেরকম সেলুনের কাজ, চুল কাটায় যেরকম একটা হাত, মেসেজ করা তার চেয়ে বড় হাত। আপনি মনে করেন এমনও লোক আছে যে কিছু বুঝেই না, খালি করে। আবার এমনও লোক আছে অনেক কিছু বুঝে, যেরকম মাসাজের ব্যাপারে আমি অনেক কিছু বুঝি। আমি মনে করেন কানের জয়েন, তারপরে চোখের জয়েন, তারপরে ঘাড়ের জয়েন, হাতের জয়েন, মনে করেন পুরো অঙ্গর জয়েন আমি কিন্তু ওই যে ক্যাট করা যে শব্দ হয়, যেটা বলে ফুটাই দেওয়া, ঠিক আছে, আমি জানি যে আমি পারি, ঠিক আছে। আমার মতো অনেকেই পারে, কিন্তু আবার বেশিরভাগের লোক পারে না। আপনি বলবেন পারবে না, বলবেন যে আমার কানের মতকা ফুটাই দাও, তো দেখবেন অনেকেই পারে না। অনেকেরই বলবেন যে আমার ঘাড়ের মতকা ফুটাই দাও, কবে না ভাই আমার ভয় করে। আপনি 2-4টা দোকানে যা ট্রাই করে দেখেন, অনেকেই বলে, ঠিক আছে। আমার আশা করি করছেনও, ঠিক আছে, বলেও। তা আসলে এগুলা একটা আর্টের ব্যাপার, যেটা অনেকেই যারা শিক্ষিত জ্ঞানী মেধাবী বলে যে এটা একটা আর্ট। আসলে এটা একটা আর্ট, আমি যেটা মনে করি আর কি। তো এটা কেউ শিখায় দেয় না, অনেক কিছু নিজে শেখা লাগে। যেরকম যারা ছবি বানায় তারা কিন্তু আগে ছবি বানানো শুরু করে মনে করেন একটা ইয়ারে দিয়া, যে কোনো একটা জীব দিয়া, পশু দিয়া বানানো শুরু করার পরে যখন দেখে যে আমি সুন্দর পশুর ছবি আঁকতে পারছি, তখন সে সাধারণ একটা মানুষের ছবি তৈরি করে। মানুষের ছবি তৈরি করার পরে যখন দেখে যে আমি সাধারণ মানুষের ছবি তৈরি করতে পারছি, তখন সে চেষ্টা করে নিজের চিনা লোক এবং ওনাকে চিনি, ওনার ছবি তৈরি করা। তো এরকম মানুষের আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ে, টেলেন্ট বাড়ে, ওইধারে বলে আর্ট। আমাদের সেলুনের কাজটা ঠিক এরকম। আমরা যখন প্রথম একটা লোকের কাজ করি তখন চিন্তা করি যে কেমনে করলে লোকের ভালো লাগবে, কেমনে করলে লোক পছন্দ করবে, কিভাবে করে দিলে ভালো হবে। যখন ওইসব লোকের মনে করেন আমি কাজ 2 বছর 3 বছর 5 বছর করছি, তখন মনে করেন আমার কাছে ওইটা সহজ হয়ে গেছে। যেরকম ওই যে শিল্পীরা ছবি আঁকে, তাদের জন্য সহজ। আমি তো ইচ্ছা করলে ছবি আঁকতে পারবো না, পারবো, কিন্তু আমি ইচ্ছা যে লাইনে আছি সেলুনের কাজে, আমি ইচ্ছা করলে মানুষের চুল আমার মতন করে গুছাই দিতে পারি। যে চুল মনে করেন আমি প্রথম যার চুল কাটি, যে চুল কাটতে আমার 1 ঘন্টা সময় লাগছে, ওই চুল এখন আমি 10 মিনিট বা 5 মিনিট 7 মিনিটও কাটে দিতে পারি, যেটা আমার ওইটা মুখস্থ হয়ে গেছে। যেরকম একজন শিল্পী প্রথম ছবি যেটা বানায়, ওই ছবি বানাইতে মনে করেন যা দেখেন 2 মাস সময় লাগে। আর ওই ছবি আবার সে যখন মেধা পূরণ হয়ে যায় তখন আধা ঘন্টা একটা ছবি বানিয়ে নিতে পারে। তা আমাদের সিস্টেমটা এরকমই, যে আমরা যখন প্রথম কোনো লোকের কাজ করি তাহলে একটু চিন্তাভাবনা করে নিরিবিরি করে, যেহেতু এই লোকের ভালো লাগে, লোক যাতে আমার পছন্দ করে এবং নেক্সট টাইম সে আমার কাছে আসে,
তো নেক্সট টাইম আসলে দেখা গেলো আমরা আপনার ব্যাপারেও মুখস্থ হয়ে গেল যে আপনি কীভাবে চান, আর আমার ব্যবসারও কল্যাণ হলো আর কি, উন্নত উন্নয়ন হলো। এর জন্য মনে করেন এই কাজের বলা হয় একটা আর্ট। আচ্ছা, করোনার সময় তো সব কিছু মোটামুটি লকডাউন ছিল বেশ কয়েকদিন, এবং ওই সময় আমি দেখছি যে লোকজন হচ্ছে বাসায় নিজেরা নানা স্টাইলে চুল কাটতেছে। তো ওই সময়ে তো সেলুনে নিশ্চিতভাবেই মানুষের যাওয়া অনেক কমে গেছিল। তো ওই সময় আসলে আপনারা কীভাবে সার্ভাইভ করছে আপনার সেলুনগুলো? লকডাউনে তো আপনি সেলুন সবই বন্ধ ছিল। বন্ধ থাকার পরে সবাই তো আর নিজে চুল কাটতে পারে না, যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে অনেকেই দেখা গেলো আমাদের আমন্ত্রণ করে মনে করেন বাসা নিয়ে গেছে যে আসো আমার কাজটা একটু করে দাও। দেখা গেলো অস্ত্র বস্ত্র যা আছে যন্ত্রপাতি এটা একটু ভালো মতন ক্লিন করায় নিছে, ওয়াশ করায় নিছে, আমাদের হাত পা ওয়াশ করায় নিছে, এবং তার তরফ থেকে মাস্ক দিছে। আমরা তো মাস্ক লাগাই গেছি, তার তরফ থেকে মাস্ক দিছে যেটা পুরো আমাকে করেন। অনেকে এইভাবে করেছে। বেশিরভাগ তো সাধারণ লোক চুল কাটে নেই এবং মনে করেন বা নিজে কাটছে। তো যাদের আর্থিক অবস্থা ভালো, যারা চিন্তা করছে যে আমি ওরে বললেও আসবে, আর আমরা তো ওইসব জায়গায় গেছি যে জায়গায় গেলে মনে করেন একটা মাথা কাটার থেকে আমাদের দেখা গেলো 2-4টা মাথা কাটার বিল ওই জায়গায় পাইলাম। ওই জায়গায় আমরাও গেছি, জেনে গেলে আমরা একটা মাথা যা কাটবো তারা সাহস করে আমাদের ডাকেও নেই আর আমরা যাইও নেই। কথা বুঝলেন? বিষয় আসলে তো ঘুরে ফিরে সবাই একটু ইনকামের দিকে তাকায়। যেহেতু করোনা একটা 100% যে করোনা আমাদের সেলুনের ব্যবসা ধস নামছিল, এখন সেই ধস থেকে মোটামুটি আমরা উঠে আসতেছি মোটামুটি। নাহলে আমি করোনার আগে আমরা যেরকম অবস্থানে ছিলাম বা আমার ব্যবসা যা ছিল বা যা ছিল, যদি এই পর্যন্ত থাকতো তাহলে আমার মনে হয় আমার অবস্থা আরও একটু ভালো থাকতো। আচ্ছা, আমি যেহেতু বিভিন্ন জায়গায় সেলুনে যাই, এবং যেটা হয় যে নতুন নতুন শহরে গেলেও আমি সেলুনে যাই, মানে সেলুনে আমার একটা বড় আগ্রহের বিষয়। আমি একটা জিনিস খেয়াল করছি যে এই অচেনা লোক পাইলে এই সেলুনের লোকজন যখন বিল নিতে গায় তখন কোনো সুনির্দিষ্ট দাম বলে না, বলে দেন, একটা কিছু দেন। এই যে একটা কিছু দেন বলতে গেলে যেটা হয় যে তখন হচ্ছে তারা কিছু টাকা বেশিও নিয়ে ফেলে। তো এইটা কি আপনার কাছে ধোঁকাবাজি মনে হয় নাকি এটা ঠিক আছে? আসলে যখন আমি তো আপনার প্রথমেই জবাবটা দিলাম যে যখন আপনি আমার দোকানে প্রথম ঢুকেন তখন আমার চিন্তা থাকে যে আমি আপনার কাজ ভালো করে করব, যাতে আপনার ভালো লাগে, আপনি খুশি হন এবং ফিরে আপনি আমার কাছে আসেন। এটা তো আমি প্রথম আপনাকে বললামই। আর এটা করার কারণ আপনি যে বললেন যে কিছু দেন বা দেন, এই কথা যে বলে, এই কথা হচ্ছে তখন তো চুল কাটতে একটু সময় লাগে, তার পার্সোনিক চিন্তা করে দেখে যে একটু সময় নিয়ে কাটছি, ভালো করে কাটছি, তারে ভালো রাখছে, সে আমাকে হয়তো 50 টাকা টিপস দিবে, এর জন্য বলে যে দেন। আর যেহেতু যদি 50 টাকা বেশি চায়া থাকে তাহলে বেশিরভাগ তো সেলুনে 2-1 লোক থাকে বা মহাজন থাকে, তখন ওরা বিরোধিতা করে যে তুমি কেন বেশি চাবা, তোমার যা তুমি তাই চাও। উনি তোমাকে খুশি হয়ে যদি দেয় বেশি, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু তারপরে ওনারা এইভাবেই বলে যাতে আপনি তাকে 50 টাকা বাড়ায় দেন বা 20 টাকা বাড়ায় দেন, তাদের একটা তৃপ্তি হলো যে না কষ্ট করছি, কষ্টটা বিফলে যায় না, রেজাল্ট একটা পাইছি কষ্ট, এর জন্য বলে দেন। আপনাকে রেট যদি বলে দেয়, আগে মানুষ কিন্তু রেট বলার পরেও 20-50 টাকা দিত, এখনকার পরিস্থিতি মানুষের বেশিরভাগ মানুষের আহাকাল, ঠিক আছে। এখন রেট বলার পরে মানুষ সহজে 10 টাকা কেউ দিতে চায় না। খুব বেশি ভালো সম্পর্ক থাকলে কয় ভাই আহেন এক কাপ চা খায়, এক কাপ চা খাবায়। কিন্তু কেউ কেউ 10 টাকা, বর্তমান আমরা বিশেষ করে যে প্রতিষ্ঠানে আছি, এই প্রতিষ্ঠানে মানে সাধারণ প্রতিষ্ঠানে কেউ সহজে 10 টাকা দেয় না। আমরা তো এই 10 টাকা মনে করেন মাছকা মাছ চলে গেল, কেউ 10 টাকা 20 টাকা যে বেশি দিব এরকম লোক পায় না। জিজ্ঞাসা করে পার্সেন্ট কি কত, যা বলি তাই দেয়। এই চিন্তা করে না এই ছেলে একটু সুন্দর করে কাটছে, সময় দিয়ে কাটছে, 20 টাকা দিয়ে বাড়ায়, এরকম এখন বর্তমান পরিস্থিতিতে মনে করেন বেশিরভাগই দেয় না। আর আমাদের তো সব সাধারণ লোক, আমি তো বললামই সাধারণ লোক আছে, স্টুডেন্টরা যারা বাড়ি থেকে মনে করেন হাত বাঁধা টাকা পায়, তারা মনে করেন নিজেই তাদের চলা কষ্ট। এখন যে জিনিসের দাম, আবার সেলুনে তারা পার্সেন্টিক 10 টাকা 20 টাকা বাড়ায় কেমনে দিবে, তাদের জন্য কষ্ট করা। কিন্তু তাদের জন্য কষ্ট করে হলেও আমাদের তো আশা থাকে, সবাই চায় 10 টাকা বেশি কামায়, বেশি নেই। এর জন্য আমি জীবনে কোনো বেরসিক সেলুনের দেখি নাই, লোক দেখি নাই। মানে সেলুনে যে সেলুনেই যাই, অঞ্চল যাই হোক, সেখানেই সেই যার কাছে চুল কাটানো হয় সে খুব মিশুক থাকে, অনেক গল্প টল্প পড়ে। তো এইটা কি আপনাদের ট্রেনিংয়ের অংশ? মানে যারাই দেখি চুল কাটে কেউ গোমরা মুখে থাকে না, সবাই খুব নানা ধরনের গল্প। তো
তো এইটা কি মানে চুল কাটানোর সাথে সাথে কি এই ট্রেনিংও দেয় যে গল্প করলে কাস্টমার টাকা বেশি দিবে বা খুশি হবে, এই ব্যাপারটা আমার একটু বলেন। সবাই এত রসিক কিভাবে হয়? সবাই এত রসিদ হয় যে তো আপনি বললেন, এটাও একটা ট্রেনিংয়ের মানে মাইন্ড, ঠিক আছে। আপনি মনে করেন যে আমি প্রথম যে প্রশ্নটা আপনারা দিয়েছিলাম যে আমরা যখন কাজ শিখতে যাই তখন 5-7 জন থাকে, তো 5-7 জন যখন থাকে তখন 5-7 জনের ভিতরে দেখা গেলো 2 জন খুব ট্যালেন্ট থাকে, তো সবার আকর্ষণ থাকে, ইচ্ছা থাকে ট্যালেন্ট হওয়ার, মানে সবাই চায় আমি নিজের মানুষের চিনাই এবং আমি 2 টাকায় বেশি ইনকাম করি। এর জন্য মনে করেন যারা ওই দোকানে 5 জনের ভিতরে যারা মনে করেন সবচেয়ে ট্যালেন্ট তাকে ফলো করার কারণে মনে করেন তার থেকে কিছু শিখে, শেখার জন্যই মনে করেন সে এইরকম যারা আছে, যারা বেশি গল্প করতে পারে, মানুষের বেশি একটু খুশি করতে পারে, মানুষের হ্যাপি করতে পারে, তারা মনে করেন অবশ্যই ভালো থাকে আর কি। তারা 2 টাকা বেশি ইনকাম করে, তাদের চাহিদাও বেশি। আর অনেকে আছে আমাদের ভিতরে যারা মনে করেন এত কথাবার্তা পছন্দ করে না, এত কথা বলে না, তাদের কাস্টমার চাহিদাও কম, কাস্টমার পছন্দ করে না। আবার আমরা অনেক সময় মনেও করি যে আমরা এত কথা বলতেছি, ভাই না জানি কী মনে করতেছে, অনেকেই দেখা গেল পছন্দ করে না। আবার অনেক সময় আমরা কিছু কাস্টমার কথা পছন্দ করে না, আমরা তো কম বেশি কাজ করলে মানুষের ব্যাপারে বুঝি, তখন আমরা ওই কাস্টমারের সামনে হয়তো কথা কমও বলি। সবার সাথে আমরা যে এরকম কথা বলি তা আপনি যে বলছেন এটা একটা ট্রেনিংয়ের অংশই, ঠিক আছে। ওইখান থেকে আমাদের এটা ট্রেনিং, এটা শেখা হয়। হয়তো ওনারা ওই যে কয় না যে কোনো শিক্ষা গ্লাস পানিতে মিশায়া দিয়া দেওয়া যায় না, খাওয়াই দেওয়া যায় না, শিক্ষা ওজন করা লাগে। তো এটা যারা ওজন করতে পারে, যারা যদ্দূর করতে পারে তারা তদ্দূর ভালো থাকে। আচ্ছা, আবার যেটা হয় যে এই আমি যেহেতু মুখে কিছু ব্যবহার করি না, ফলে আমি সেলুনে গেলে আমার ফেস ওয়াশ করে দিতে চায়, আমার চুল যেহেতু পেকে গেছে কলপ দিয়ে দিতে চায়, তো এগুলোও কি ট্রেনিং? মানে ধরেন যে আপনি শুধু এর বাইরে আরও কত রকম সার্ভিস তার কাছে দিয়ে দিতে পারেন। আমি তো এগুলো বললামই, এগুলো ব্যবসার একটা অংশ। আমি আপনাকে যত সুন্দর করে কাজ করে দিই, আপনার কাছে আমি যখন পার্সেন্টেজ চাবো তখন চুল দাড়ি কাটি, যে আমরা যদি 200 টাকা আমাদের পার্সেন্টেজ রেট যদি হয় নির্ধারিত, তখন চুল দাড়ি কায়দা আপনি আমাকে 200 টাকা দিবেন। আর যখন আমি আপনাকে যদি খুশি করে আমি একটু কালিকুলি লাগাই দিছি বা ফেস ওয়াশটা করে দিছি, তখন ওদের জন্য আলাদা একটা পার্সেন্টেজ যদি আমাদের 200 বা 300 টাকা এট হয় তাহলে 500 টাকা। তো 500 টাকা হলে যে জায়গায় আমি 200 টাকার কমিশন পাইতাম 100 টাকা, সে জায়গায় 500 টাকার কমিশন আমি 250 টাকা পাবো। তো আমার পার্সেন্টেজ বাড়ছে না, আমার কাজটা বেশি হচ্ছে না। আর যেহেতু আপনার মনে করেন এগুলা হয়তো ইসলামের শরীয়তের দিক থেকে যদি বলেন এটা বেদাত, সেটা আলাদা জিনিস, কিন্তু আপনি ইসলামের বাইরে যদি যান তাহলে এই জিনিসটা আপনি দেখা গেল করলে আপনাকে অ্যাকচুয়ালি ভালো লাগে। আপনি নিজে করে দেখেন, মাথা কালি করলে এবং ফেস ওয়াশ করলে আপনাকে ভিতর থেকে একটা আলাদা ফিলও হয়, ভালো লাগে, এবং নাক মুখ উজ্জ্বলতা হয়, বা চুলে কালি দিলে দেখতেও সুন্দর লাগে, এটা তো অস্বীকার করার কিছু না। তারপরে আপনি দ্বিতীয় কথা, যখন ফেস ওয়াশটা করবেন, ফেস ওয়াশ করলে মানুষের জন্য খুব উপকার। আর বিশেষ করে শীতের দিন তো মানুষের ফেস ওয়াশ করা উচিত, কারণ শীতের দিন দেখবেন আপনার প্রতি মানুষের একটু নাক মুখের যত্ন কম হয়, নাক মুখটা একটু দইলা ধুইব এরকম কম দেয়। আপনার প্রত্যেক মানুষ যত আছে তারা কি করে, কোনো রকম পানি দিয়ে মুছে তুছে জায়গা, তো ওই একটা রাইসের মতন জমে মানুষের, দেখবেন বেশিরভাগ মানুষের নাক মুখে দেখবেন রাইসের মতন জমছে। ফেস ওয়াশ করলে কি এগুলো ক্লিন হয়, এগুলা ক্লিন হলে আপনার মনে করেন নাক মুখটা সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। ফেস ওয়াশ করলে যে আপনি ফর্সা হয়ে যাবেন বা আপনি পরিষ্কার হয়ে যাবেন তা না, এটা হচ্ছে ভুল ধরনের, বা আপনার মুখের দাগ চলে যাবে তা না। ফেস ওয়াশ এমন এক জিনিস আপনার মুখটা ক্লিন করে দিবে, জিনিসটা বুঝছেন। যেহেতু আপনি গোসল করার পরে সাবান মাখলে আপনার ময়লা বের হয়ে যায়, ক্লিন হয়ে যায়, সেটা আপনি নিজের শরীর দলতে পারবেন, কিন্তু মুখ দলা যায় না। মুখ আপনি নিজের হাতে নিজের মুখ দলবেন, আমরা ফেস ওয়াশের সময় যেভাবে দলি ওইভাবে কিন্তু আপনি জীবনে দলতে পারবেন না। জায়গা থেকে জায়গা থেকে আরেক জায়গা, ঠিক আছে, চেষ্টা করলেও পারবেন না, বুঝবেনই না। আর আমাদের তো ট্রেনিং পাত্র, যখন আমাদের ওই যে 5 জনের জায়গাতে একজনের পিছে দাঁড়ায় আমরা দেখতাম যে উনি কীভাবে করতেছে, তো ওনার কাছে আমি ট্রেনিং নিয়েছি যে উনি কীভাবে করতেছে, তা আমরা ওইভাবে করি। আপনি তো আমার সাথে ট্রেনিং নেন নেই যে আপনি আপনার তা কইরা নেবেন বা আরেকজনের তা কইরা দিবেন, করতে গেলে ট্রেনিং নিতে হবে। তা আসলে ফেস ওয়াশ মানুষের জন্য খুব উপকারী, স্কিনের জন্য খুব উপকার। ফেস ওয়াশ করতে হয় আপনার স্কিনের জন্য খুব উপকার। কিন্তু আপনি যদি আশা করে ফেস ওয়াশ করেন যে আপনি ফেস ওয়াশ করলে আপনি সুন্দর হয়ে যাবেন, ফেস ওয়াশ করলে আপনার দাগ চলে যাবে, তা কিন্তু না। আপনি ফেস ওয়াশ ময়লা ক্লিন করবে, আপনার স্কিনের জন্য খুব উপকার। প্রতি মানুষেরই কমসে কম
সপ্তাহে একদিন না হলে 2 সপ্তাহ বা মাসে একদিন ফেস ওয়াশ করা উচিত। ফেস ওয়াশ আপনার স্কিনটা সুইট করে আর কি, স্কিনটা ভালো রাখে, স্কিন সুন্দর হয়। এটা আপনি যদি কোনো দিন কইরা থাকেন আপনি ফিল করতে পারছেন, বা আপনি যদি না কইরা থাকেন একদিন কইরা দেখেন যে আপনি কী ফিল পাবেন। এটা অ্যাকচুয়ালি খুব উপকার হয় স্কিনের জন্য। আর মনে করেন যখন করবেন নিজের কাছে একটা আলাদা ফিল পাওয়া যায়। তো কইরা দেখেন, একদিন করলেও বুঝবেন। আপনার এখানে তো প্রতিদিনই নানা ধরনের মানুষজন আসে, তো এই মানুষগুলো আসলে সাধারণত কোন ধরনের টপিকে গল্প করতে বেশি পছন্দ করে, বা আপনি বা তাদের সাথে কী নিয়ে বেশি কথা বলেন? আসলে নানান ধরনের মানুষের তো আর আমরা চিনি না কে কী করে না করে। আমরা যেটা পছন্দ করি, আমরা যেটা বেশি ভালোবাসি এবং যেটা নিয়ে আমরা চর্চা থাকি, সেই ধরনের কথা বলাই আমি পছন্দ করি এবং সে ধরনের কথাই বলি। তো বিশেষ করে আমি খেলাধুলা বেশি পছন্দ করি। আমি আগে খেলাধুলা করতাম সুযোগ অনুযায়ী, যেহেতু দিনে দিনে আমার সংসার বড় হয়েছে, মনে করেন একটু ইনকামের খাত বাড়ছে, ইনকাম করা লাগে, এক ব্যস্ততার দিকে গেছি, খেলাধুলা এখন করতে পারি না। আমার এখনও মন চায় মাঠে যায় খেলি। তো আমি খেলাধুলা বেশি পছন্দ করি, বিশেষ করে আমি ক্রিকেটটা বেশি পছন্দ করি। এর জন্য আমি যখন আমার কাছে লোকজন চুল কাটতে বসে, তো যদি একটু ঘনিষ্ঠ হয়ে যাক, কাছাকাছি যখন একটু পরিচিত হয়ে যাক, তখন আমি চেষ্টা করি খেলাধুলা নিয়েই বেশি গল্প করার। আর আমি বেশিরভাগ খেলাধুলাই নিয়ে গল্প করি, যে সাকিবরে বাংলাদেশে ফিরায় আনলে ভালো হতো, সাকিব ছাড়া বিকল্প নাই। ঠিক আছে, এখন বাংলাদেশের সবচেয়ে ভালো বলার এখন বর্তমান মুস্তাফিজ। ঠিক আছে, একসময় মাশরাফি ছিল, এখন এই যুগে মাশরাফি থাকলে মাশরাফির কোনো খাওয়াই থাকতো না। মাশরাফির সে দেখা গেল সাইফুদ্দিন ভালো বল করে, এবং সাইফুদ্দিন একজন ভালো খেলোয়াড়, বলিংয়ের সাথে সাথে ভালো ব্যাটিং করতে পারে। তাকে দলে ইনভর্ত করতে পারলে দলের জন্য উন্নতি হবে, ভালো হবে। ঠিক আছে, এই ধরনের গল্পই করা পছন্দ করি। আর আমি বেশিরভাগ এই ধরনের গল্পই মানুষ থেকে করি। ফাও গল্প আমি পছন্দও করি না, আর ফাও গল্প আমি করিও না মানুষের সাথে। আর বিশেষ করে কেউ যদি আমার কাজ নিয়ে বিষয় কেউ জিজ্ঞাসা করে, অনেক সময় পারিবারিক ফ্যামিলি ব্যাপার নিয়ে অনেক কেউ জিজ্ঞাসা করে, একটু সম্পর্ক বেঁচে হয়ে গেলে 2-4-10 বছর ধরে চুল কাটতাছি, তখন অনেকের কাছে অনেক কিছু শেয়ার করি। কিন্তু আমার গল্পে বেশিরভাগ খেলাধুলা নিয়েই। হ্যাঁ, মানে আপনার দোকানটা খুব ছোট, কিন্তু ওর মধ্যে আবার একটা টেলিভিশন আছে, এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশে খেলা থাকলে বা আইপিএল থাকলে ওটা চলতেই থাকে। তো আইপিএল বা বিপিএল এর সময় তো লোকজন নানা ধরনের বাজি ধরে। আপনার ওই ইয়েতে মানে আপনার চেনা জানা ওরকম যারা বাজি করে, বাজির সার্কেল না এরকম যারা বাজি আমার চিনা জানার ভিতরে আমি কিছু লোকের চিনি যারা এগুলো করে, কিন্তু আমি আমার এই নিয়ে এরকম লোক কোনো পাশরই দেয় না। এরকম লোকের সাথে আমি মিশিও না, এরকম লোকের সাথে চলিও না। চিনি, আপনাকে চিনি এভাবে, আপনি আমাকে হয়তো আঙ্কেল কন, ভাই কন, চাচা কন, ভাইস্তা কন, বা জেদ্দুর সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, কিন্তু আপনার সাথে আমি ঘুরতে হইব, বা আপনি মনে করেন আজকে 500 টাকা জিতছেন, আমি আপনার সাথে যে হোটেলে 2 কাপ চা খাবো বা নাস্তা খাবো, এই ধরনের সম্পর্ক আমি কারোর সাথে করি না। যে তুই জিতছিস আমার ঠান্ডা খাওয়া, এই ধরনের সম্পর্ক আমি কারোর সাথে করি না। যেহেতু আমি জানি যে বাজি ধরার টাকা এটা সম্পূর্ণ হারাম, এটা বেদাত, জায়েজ না। তা আমি সবসময় চিন্তা করি যে বদ্ধ কামাবো, জায়েজ খাবো, হালাল বাঁচার চিন্তাই করি। এর জন্য আমি ওই ধরনের লোকের সাথে একটু কমই মিশি। আচ্ছা, আর একটা বিষয় হলো যে এই যে 2024-এর জুলাই মাসে যে একটা অভ্যুত্থান হলো এবং এটার মধ্যে সরকার পরিবর্তন হলো, তো ওই সময়টা তো ইন্টারনেট বন্ধ ছিল, কয়েকদিন কারফিউ ছিল, ওই যে 1 মাস, ওই সময় আপনার বিজনেসে কোনো প্রভাব পড়ছিল নাকি একই রকমই ছিল ওই সময় বিজনেসটা? আসলে ও তো বেশি দীর্ঘদিন তো আর চলে না, 1 সপ্তাহের সংগ্রাম চলছিল। তো তেমন একটা খাদ আমি বুঝি না, আমার মতন করেই চলছে। যেহেতু আমি পুরাতন এক জায়গায় দোকানদার, পুরাতন ব্যবসায়ী, আমাকে আকর্ষণ করার লোক আমার উপরে বিশ্বাসও রাখে যে গেলে আমি সেফ, এবং আমিও চিনি কেমন না কি, ওই ধরনের চলাফেরা আমার সাথে সবার সাথে আর কি হয়েছে। যেহেতু মানুষ আমার কাছে সেফ মনে করছে, এরকম আমিও মানুষের কাছে সেফ মনে করছি, চলছি। যেরকম অনেকেই মনে করছে গেঞ্জাম চলতেছে, এক হুরুদম মাচায় দোকানপাট ভেঙে আলাইব, এরকম ভয়ে অনেকেই দেখা গেল দোকান খুলে নেয় বা দোকানে যায় না বা কাজ করে নেয়। আমাদের তো এরকম কোনো ভয় ছিল না, যেহেতু আমরা যে এলাকা বাস করি, এলাকা কোনো ধরনের সংগঠন ঘটে নাই। এবং লাস্ট 5 জুলাইয়ের দিন কিছু ঘটছিল, সেদিন তো অবশ্যই বন্ধ রাখছিলাম। যেদিন ঘোষণা দেওয়া হয়েছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, চলে গেছে দেশ ছেড়ে, সেদিন মনে করেন কিছুক্ষণ বন্ধ রাখছিলাম, যেহেতু যদি কোনো ধরনের সংগঠন ঘটে। এর ভিতরে ওই এলাকা হয়তো ঘটছিল, অনেকেই সংগঠন হয়েছিল, তখন আমরা নিজের সেভ করে আর কি সেভজনক জায়গায় ছিলাম, যে জায়গা সেভ মনে করছি।
আপনি কি ফেসবুক বা টিকটক কোনো কিছু ব্যবহার করেন? আসলে আমি মোবাইল এত নাড়াচাড়া পছন্দ করি না, যেহেতু আমি কাজকামে ব্যস্ত থাকি, এত মোবাইল লাড়ি না আর এত পছন্দও করি না। হয়তো মাঝে সাঝে দেখা গেল প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা চালাইলাম, সেটা আলাদা কথা। কিন্তু আমি ওই করি না আর কি ফেসবুক বা টিকটক। অনেকেই দেখা গেল ফেসবুক করে, প্রমোট করে। এগুলো আমার কাছে অপছন্দ, আমার কাছে ভাল লাগে না, বিরক্তকর। আর যেহেতু আমার এত সময়ও নেই, আমি তো কাজকামে ব্যস্ত থাকি আর কি। আপনার ব্যবসা বাণিজ্যে কি এই কোনো প্রভাব পড়ছে? যদি আমরা 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে ধরি, তখন 5 আগস্টের আগে আপনার ব্যবসা বাণিজ্যে কি ছিল আর 5 আগস্টের পরে এই হয়েছে? মানে এমন কোনো চেঞ্জ হয়েছে যেটার কারণে 5 আগস্টের এই ঘটনাটাকে আপনার কাছে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য মনে হয়েছে যে এটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে? না, আমার ব্যবসা নিয়ে আমি কোনো কিছু দেখতেছি না যে আমার ব্যবসার ক্ষতি হয়ে গেছে বা উন্নয়ন হয়েছে, লাভ হয়েছে, তা না। আমার ব্যবসা যে ধারে ছিল এই ধারেই আছে। 19-20 যেরকম সারা জীবন চলে এরকমই চলতেছে। যেটা আমি তো আগেই বললাম যে করোনার পর থেকে মনে করেন, করোনার আগে যা ছিল, করোনার পর থেকে করোনার ধাক্কা খায়া মোটামুটি অনেকটাই সমস্যা ছিল। এখন আস্তে আস্তে করে একটু লাইনে আসতেছে আর কি, মানে উঠে দাঁড়াচ্ছে। হয়তো আশা করি ভবিষ্যতে 2-1 বছর আর লাগবে, তখন আগের জায়গায় হয়তো চলে আসবে। আমরা এই যে ফেসবুকে অনেক ধরনের রাষ্ট্র সংস্কার অনেক কিছু করতাম। আপনি কি এই সংস্কার নিয়ে কিছু বুঝেন বা এই সংস্কার নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে? সংস্কার জিনিসটা আসলে কি বা কিভাবে কি? আমি তো খুব আশাবাদী ছিলাম, যেহেতু সরকার চলে গেছে, সংস্কার হবে, দেশে ভালো কোনো রেজাল্ট আসবে, দেশে ভালো কোনো লোক আসবে, দেশের ভালো কিছু করবে। কিন্তু এখন যে পরিস্থিতি দেখি, চারদিকে মারামারি, খুন খারাপা, চাঁদাবাজি, হামলা, ঠিক আছে। আসলে নিজের কাছেই আমি মনে করি যে আসলে কি বলবো, যে মনে হয় আমার কাছে যে বাংলাদেশ আর কোনো দিন ভালো পর্যায়ে যাবে না, ভালো হবে না। আর যদি হয়েও থাকে আমরা আর দেখব না। কেন জানি আমাদের এখন মনে হয় যে যেহেতু যারা বিদেশ করে বা যারা বিদেশ করতে চায় তারাই ঠিক ছিল। আমি কিছুদিন আগে আমার এক কাস্টমার, খুব ভালো ভদ্রলোক, ব্যক্তি মানুষ, আমি ওনাকে কথা ওনার সাথে কথা হয়েছিল। তো আমি ওনাকে বলছিলাম যে, উনি আমাকে বলছিল, আমি জিজ্ঞেসি যে আপনারা বিদেশ থাকেন কেন, আপনাদের তো এখানে কোনো জিনিসের অভাব নেই। তো উনি বলল যে আমার ছেলে মেয়ে দেশে থাকতে চায় না। আমি বল, থাকবে না কেন, কারণ কি? তো উনি আমাকে বুঝালো যে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো না, দেশের আইন ব্যবস্থা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, এর লেগে ওনারা থাকতে চায় না। তো আমি বললাম যে দেখেন, আমাদের দেশকে যে আপনি এইভাবে যে বলতেছেন, একভাবে বলতে গেলে তা আমাদের দেশকে অপমান করে গাল দেওয়া হচ্ছে, ঠিক আছে। আপনার এই অধিকার নাই, ঠিক আছে। কারণ যে আমাদের দেশ সংস্কারের যে কথা বললেন, আমাদের দেশ সংস্কার কিন্তু করতে পারবেন আপনার মতন লোক। আপনি একজন, উনি মুরব্বী ডাক্তার সাহেব, ঠিক আছে। ওনাকে আমি বললাম যে আপনার ছেলে একজন ডাক্তার, আপনার মেয়ে একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন ডাক্তার, আপনি ধরুন আমার বাড়িওয়ালার কথাই বলতেছেন। আপনাদের ফ্যামিলিতে মনে করেন সবাই মনে করেন একজন বুঝা এবং শিক্ষিত লোক। আপনারা ইচ্ছা করলে দেশ শুধরাইতে পারবেন। আপনারা তো আমাগো মতন মুচি আর নাপিতের কাজে দেশ ফালাইতে আপনারা বিদেশ বসে রয়েছে। তো দেশ কি ভালো চলবে আর কি ভালো হবে? দেশ তো ভালো হওয়ার কোনো ইয়েই নেই। তো আমি মনে করি যে আমি সেদিন ওই কথা ওনাকে বলছিলাম। আমি 5 আগস্টের পর আমি মনে করতেছি যে আসলে 5 জুলাই নাকি 5 আগস্টের পর আমি যে অবস্থা বর্তমান বাংলাদেশের দেখতেছি, আমি এখন একমত যে উনি রাইট ছিল, আমি ভুল ছিলাম। আমি ওনাকে যেটা বলছিলাম সে কথা আমি আজকে মিডিয়ার সামনে সিধে বলছে, আমি আমার সে কথা উদ্যোগ করলাম। আসলেই বাংলাদেশের অবস্থা ভালো নাই এবং ভালো হওয়ার কোনো অবস্থান দেখতেছি না আমি, আমার কাছে তাই মনে হচ্ছে। আর যদি আল্লাহ চাইলে, যদি আল্লাহর রহমত হইলে, যদি নির্বাচনের পর কোনো একটা ভালো দেশে সরকার গঠন করে, যদি দেশের ভালো করে, ভালো হয়, তাহলে আমি আল্লাহর কাছে খুশি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে যেই নির্বাচন জয়লাভ করুক, ঠিক আছে, তাকে আল্লাহ হেদাত করুক, ইমান দুক, সে যাতে আমাদের সাধারণ জনগণের জন্য ভালো করতে পারে। আপনি কি পিনাকি ভট্টাচার্য, মোহাম্মদ মানে ইলিয়াস হোসেন, জুলকারনাইন শাহের, এদের কারো নাম জানেন? সরি, আমি বুঝি না। আপনি কি পিনাকি ভট্টাচার্যের নাম শুনেছেন? পিনাকি বিষয় নিয়ে আমি এটা কিছু বুঝি না, আমি এটা নিয়ে আলোচনা মানে আপনি কোনো নাম জানেন না, আমি এটা বুঝি না, নাম জানবো কেমনি, এটা বুঝি না। আচ্ছা, বুঝতেই পারি না। বা ইলিয়াস হোসেন ওনার নামও জানেন না? না না। আচ্ছা, জুলকারনাইন শাহের, ফাহাম আব্দুল সালাম,
জিয়া হাসান, এদের কারো নামে আপনি জানেন না? না এই ওনারা কারাই না আসলে ব্যক্তিটা যদি বুঝায় না বলেন। ওনারা সোশ্যাল মিডিয়াতে এই যে বিভিন্ন ভিডিও বানায়, কথা বলে, না এবং তা আমি ওনাদের অনেক অনেক মানে লাখ লাখ ফলোয়ার। আমি তো সে কথাই আপনাকে আগেই বললাম যে মোবাইল বিষয় বা মিডিয়ার বিষয় নিয়ে আমি কিন্তু এত আশাবাদী না, আমি এত পছন্দও করি না, আর এত মোবাইলও লারি না যে আমি তো বললামই যে আমি এগুলাকে চিনবো বা নাম জানবো, কারণ যে আমি তো মিডিয়া থেকে দূরেই রয়েছি এবং মোবাইলও আমি তেমন একটা ব্যবহার করি না। বলতে গেলে আমি সারা মাসি মোবাইল, আমার মোবাইল আছে কিন্তু আমি মোবাইল ব্যবহার করি না, বাসা পড়া থাকে। আমি ওই যে ছোটো একটা ফোন আছে, মানুষের সাথে জরুরি কথা বলা, মানুষ ফোন দেয়, ফোন রিসিভ করার কথা বলি এবং আবার আমার প্রয়োজন পড়লে আমি ফোন দিই। কিন্তু ওই যে সারাদিন আমি মোবাইল চালাবো, ইউটিউব চালাবো এবং ফেসবুক চালাবো, টিকটক চালাবো, এগুলো মনে করেন আমি এই যে শাহবাগে রাস্তা আটকানো হয় কয়দিন পর পর নানা আন্দোলনে, বিভিন্ন দাবি দেওয়া আদায়, আপনার কাছে কি এই যে রাস্তা আটকানো এই বিষয়টা নিয়ে আপনার কাছে কি মনে হয় যে এইটা কি দাবি আদায়ের জন্য উপযুক্ত পন্থা, নাকি আসলে এটা মানুষের জন্য ভোগান্তি বাড়ায় আরো? আসলে আমি যেদিন থেকে জ্ঞান নিছি, যদ্দূর বুঝি, আমি বাংলাদেশের আন্দোলনে এই ধরনেরই আন্দোলন দেখছি, পথ এবং সড়ক বন্ধ করে আন্দোলন করা, এবং পথ এবং সড়ক বন্ধ করে আন্দোলন করা যারা করতে পারছে বা যারা করছে তারাই সফল হয়েছে, আমি যতদিন দেখছি আমার বুঝে, ঠিক আছে। এবং যারা সড়ক বন্ধ করতে পারে নাই তারা কোনো দিন সফলও হয় না, আমি দেখছি। তো আসলে এটা মানসিক হিসাবে এটা আমি ফেভার না, এটা সাপোর্ট করি না যে সাধারণ মানুষের কষ্ট দেওয়া, কারণ কি যার কষ্ট হয় সে বুঝে। একজন যখন পথ আটকায় দেন, অনেক লোক আছে যেরকম হসপিটালে অসুস্থ লোক হসপিটালে যাচ্ছে, পথ বন্ধ করে দেওয়ার জন্যে সে 1 ঘন্টা আগে যেতে পারতো, 1 ঘন্টা পরে যেতেছে, এর ভিতরে অনেকেই আছে যে মারাও যেতে পারে। আবার অনেকেই দেখা গেল যে মা শিশুর ব্যবস্থা আছে, রাস্তা দেখা গেলো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং অনেকেই দেখা গেলো অনেক ধরনের কাজকর্ম যাচ্ছে, যাওয়া জরুরি, অনেকেই ইন্টারভিউ দিতে যাচ্ছে, অনেকেই পরীক্ষা দিতে যাচ্ছে, ঠিক আছে, ফেল হয়ে যায়, দেখা গেলো তার জীবনের পরীক্ষা দিতে পারলে সে যদি ওই জায়গা পাস করতে পারতো তাহলে তার ক্যারিয়ারটা একটু ভালোভাবে গড়াইতে পারতো, সে পরীক্ষা দিতে পারলো না এই আন্দোলনের কারণে। সে যদি আন্দোলনটা না হয়তো, সড়ক বন্ধ না থাকতো, তাহলে সে যা পরীক্ষা দিত নিজের মতন করে তার ক্যারিয়ার করতে পারতো, যদি পরীক্ষার রেজাল্টটা ভালো আসতো। তো তারা শিক্ষার্থী যা পরীক্ষা দিতে পারে নাই বা চাকরিজীবী ইন্টারভিউ দিতে পারে নাই, সে চাকরি পেল না বা পরীক্ষা দিতে পারলো না, তার রেজাল্টটা আসলো না। তো এগুলা ভোগান্তি, ঠিক আছে, একমাত্র সড়ক বন্ধ করে দেওয়ার জন্য। এর জন্যে দেশে এরকমই ব্যবস্থা হওয়া উচিত, যে ধরনেরই আন্দোলন হোক সড়ক যাতে বন্ধ না হয়, ঠিক আছে, এবং রাস্তাঘাট ক্লিয়ার রাখার সরকারের কাছে আমার আবেদন, রাস্তাঘাট যাতে ক্লিয়ার রাখার ব্যবস্থা করুক সরকার। এরকম কোনো ব্যবস্থা করলে আমরা সাধারণ জনগণ আমি আশা করি যে। আপনি কি কোটা আন্দোলনের নাম শুনছেন কখনো? কোটা আন্দোলন সম্পর্কে আপনার কোটা আন্দোলন তো এই যে জুলাই মাসে যে কোটা আন্দোলন হয়েছে, কোটা আন্দোলন সম্পর্কে আপনি কিছু জানেন আসলে? মানে এটা কেন হয়েছিল, কি ছিল এখানে, কোন দাবি ছিল? আসলে কোটা আন্দোলন তো আমি যতদূর শুনছি যে মেধা নিয়ে কথা বলছিল, যে মেধাবী ব্যক্তি চাকরি পাবে, মেধাবী ব্যক্তি চাকরি নিবে, আমরা কোটা বাদ দিয়া যে যোগ্যমান তারাই চাকরি করবে। এখন তো আমি দেখতেছি যে ওই আগের মতন একই অবস্থা, যেরকম আগে 71 মুক্তিযোদ্ধারা কোটা ছিল, এখন জুলাইয়ের যোদ্ধারা এখন কোটা নিতেছে। আমি তো মিডিয়ার সামনেই বলতেছি, তো জুলাই যোদ্ধারা কোথা নিতেছে, যেহেতু যদি কোটা না চাইতো তাহলে তো এরা দল গঠন করতো না এবং তারা রাজনীতি করতো না এবং তারা মনে করেন নির্বাচন করতো না। এখন এইটাও তো একটা কোটা, তারা এমপি হইতে চাচ্ছে, তাদের সুবিধা, তাদের গাড়ি দরকার, বাড়ি দরকার, ঠিক আছে। আন্দোলন তো মনে করেন আপনি এনসিবি যে দলটা গঠন করছে, এই দলের ভিতরে মনে করেন যারা আছে, মনে করেন 1000 লোক, এই আন্দোলন কিন্তু 1000 লোক করেনি, এই আন্দোলন করছে বাংলাদেশের 20 কোটি জনগণ, ঠিক আছে। যেহেতু যারা আওয়ামী লীগ করছিল, আমি অনেকেরই চিনি যে তারা আওয়ামী লীগ করে, তারা পুরো পরিবার আওয়ামী লীগ করে, তারা আন্দোলন ছিল, আমরা তো সেলুনের কাজ করি, অনেকের সাথে গল্প করি, তারাও আন্দোলন ছিল। এবং 20 কোটি না হলে আপনি প্রায় 17-18 কোটি লোক কিন্তু দেশে অলরেডি আন্দোলনে নামে পড়ছিল, যেভাবে কেউ দেখা গেলো রাস্তা নামছে, কেউ মিডিয়ার মাধ্যমে আন্দোলন করছে, কেউ মনে করেন ঘরে বসে আলোচনায় আন্দোলন করছে, কেউ সরকারকে নিন্দা জানায় আন্দোলন করছে। কিন্তু বাংলাদেশে প্রায় 17-18 কোটি লোক আন্দোলন করছে। আন্দোলন কিন্তু এনসিবির দল একা করেনি,
ঠিক আছে, কিন্তু ওই বাংলাদেশে আগে আমি তো বললাম যে বাংলাদেশে একই অবস্থা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সংস্কারের যেটা বলছেন এটা মনে হয় না কোনো দিন সম্ভব। যেটা আপনি আগে 71-এ যে কাহিনী ছিল, 71 হওয়ার পরে মুক্তিযোদ্ধারা মনে করেন কোটা নিছে, আমরা মেধাবী যারা শিক্ষা অর্জন করতেছি, যারা মেগা, যারা যোগ্য, এরা চাকরি পাচ্ছে না, কোটা দিয়ে চাকরি নিয়ে যাচ্ছে। তা এখনও তো একই অবস্থা দেখতেছি। যেহেতু যদি এখন যেভাবে দেশের পরিচালনা, একটা দল যদি ক্ষমতা আছে, মনে করেন সে দলটা হয়তো এনসিবির পক্ষই থাকলো, এনসিবি নাই আসলো, এনসিবির পক্ষই থাকলো, বিএনপি হোক, জামাত হোক, তো তখন তো অবশ্যই তাদের সুবিধা দিবেই। আর তারা সুবিধার জন্যই তো পলিটিক্স করা মানে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যারা জুলাই আন্দোলনের ফ্রন্ট ফেস ছিল, লাইক নাহিদ, আসিফ, পরবর্তীতে যে মাহফুজ, এদের আসলে এই সরকার যে উপদেষ্টা হয়েছিল এইটা আসলে উচিত হয়নি। আসলে আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আমি সবাইকে বললাম ওনারা আমাদের চেয়ে ভালো মেধাবী, জ্ঞানী, এবং তারা মনে করেন অপদস্থা হয়েছে সেটা এক জিনিস, যে দেশ যখন খাদে ছিল, দেশ তো কোনো রকম খাদ থেকে বের করতে হবে, সে পর্যন্ত ঠিক ছিল, আমি তাদের পক্ষ। ঠিক আছে, যখন অপদস্থ হওয়ার পরে তারা যখন একটা দল গঠন করছে, এখন নির্বাচন করতে চাচ্ছে, এটা আমার কাছে কেন জানি আমার ছোটো মাথায় এটা ঢুকে না। আর আমার ছোটো মাথায় এটা মানে অপছন্দই। যেহেতু উপদেষ্টা আমার অপছন্দ ছিল না, যেহেতু ওই সময় দেশটা একটা খাদে ছিল, খাদ থেকে কেউ না কেউ বের করতেই হবে। এখন কেউ বের করতে হবে। ওই সময় যাদের পাইছে বা মনে করেন ওনারা যারা ভালো মনে করছে এবং যারা মেধাবী ছিল, যারা ভালো বুঝতেন, তাদের হাতে ধরাই দিছে। তারা আলহামদুলিল্লাহ সফল হয়েছে, এমন আমি বলবো না যে তারা ব্যর্থ, তারা সফল হয়েছে। এই যে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচন হলে তো একটা নতুন সরকার আসবে, তাহলে আসলে আপনার বিজনেসে কি প্রভাব পড়বে, যেটা আসলে এখন মানে তখন কি আপনার বিজনেস এখনকার চেয়ে অনেক ভালো চলবে, নাকি এখন যা চলতেছে তাই চলবে? মানে আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে এই যে দল ক্ষমতায় থাকুক, নির্বাচন হোক বা না হোক, তাতে আসলে আপনার বিজনেসের কোনো পরিবর্তন হয় কিনা এইটাই আমি বোঝার চেষ্টা করতেছি। আসলে বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমাদের সবার মনের ভিতরে একটা আছে, মানে দলের ব্যাপারে ভালোবাসা আছে, আশিক প্রেমিক যারা বলে, সবাই কেউ না কোনো দলকে ভালোবাসে। কিন্তু আমরা যেহেতু বিজনেস করার ক্ষেত্র, ব্যবসা করার ক্ষেত্র, আমরা ভালোবাসলে আমাদের ভালোবাসা আমাদের ভিতরে চাপা রাখা লাগে। যেহেতু আজকে আমি যদি বলি যে আমি অমুক দলকে ভালোবাসি, আমি অমুক দলকে ঘৃণা করি, আমি অমুক দলকে সাপোর্ট করি, কালকা যদি ওই দল ক্ষমতা না থাকে, এখন আমাদের বাংলাদেশের পরিস্থিতি আমি তো বললাম, দেখা গেলো আমি কাজ করেও খাইতে আমার কষ্টকর জিনিসটা, বুঝছেন? হের লেগে আমি কি করি না করি এটা আমার মনের ব্যাপার। ঠিক আছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা আমি মিডিয়ার সামনে প্রচার করে দিব, তাক তো দেখা গেল আমার কইরা খাওয়াও মুশকিল। ভোট তো আমি অবশ্যই দিব, আমার পছন্দ মতন দলকেই দিব না তা না, কিন্তু আল্লাহর কাছে ভোট দেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে কামনাও করতেছি যে এমন এক দল জলাপ হোক, যে দল সাধারণ জনগণের জন্য যাতে ভালো কাজ করে। আমি আসলে সেটা বলতে চাই নাই, আমি বলতে চাইছি যে এই যে আপনারা যারা কোনো সুনির্দিষ্ট দল করেন না, সেক্ষেত্রে দুটা জিনিস জানতে চাইছি। একটা হচ্ছে আপনারা যারা দল করেন না, সেক্ষেত্রে তাদের জন্য কোন দল ক্ষমতায় অথবা কোন দল ক্ষমতায় না, নির্বাচন হইলো কি হইলো না, তাতে কি তাদের বিজনেসে কোনো লাভ ক্ষতি হয় না, অথবা যারা দল করেন তারা আসলে কি কারণে দল করেন, যেটা আসলে ধরেন আপনি যদি কোনো একটা, ধরা যাক আপনি জামাত করেন অথবা বিএনপি করেন অথবা আগে লীগ করতেন, কোনো না কোনো একটা কিছু করতেন, অথবা আপনি এনসিপি করেন, এখন নির্বাচনে এদের কোনো একটা দল যে ক্ষমতায় আসে, তাতে কি আপনার দোকানের ব্যবসা বাইরে যাবে? আসলে নির্বাচন দিয়া বা দেশ দিয়া, আপনার সংগঠন দিয়া বা মারামারি কেচাল দিয়া বা একটা ব্যবস্থা হয় যে ব্যবসা যে কল্যাণ হয়, উন্নত হয়, তা না। ব্যবসা হয়েছে দেখা গেলো দেশটা স্বাভাবিকভাবে যদি চলে, দেশে কোনো গণ্ডগোল যদি না থাকে, সবাই নিজের কাজকর্ম ভালো মতন করে এবং কাজ করার পরে সময় অনুযায়ী যদি বেতন যদি ঠিক মতন পায়, তাহলে সব ধরনের ব্যবসায়ী আসলে একটার সাথে একটা অ্যাক্টিভ, সব ধরনের ব্যবসায়ী ভালোভাবে চলবে। আমি যেহেতু যখন আপনার মতন লোকের যখন চুল কাটি, তখন আমি ওইখান থেকে ডেলি 500-700 টাকা যখন আমার পার্সে থেকে ইনকাম হয়, তখন আমি ওই টাকা দেওয়া যায় বাজার থেকে মাছ কিনি বা মাংস কিনি বা মুরগি কিনি, চাল কিনি, ডাল কিনি, তখন উনাদেরও ব্যবসা হয় এবং উনারা মনে করেন চাল ডাল বিক্রি করে আমাদের কাছে, উনারা যা অন্য মাল কিনে, সদা কিনে, দেখা গেলো কেউ মাংস কিনে, কেউ দেখা গেলো মাছ কিনে, তো আবার উনাদের ব্যবসা। তো আমরা একজনের সাথে একজন অ্যাক্টিভ,
ঠিক আছে। তো দেখা গেল দেশটা যদি স্বাভাবিক চলে, কোনো গণ্ডগোল যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে অবশ্য আমাদের মতন সাধারণ জনগণের জন্য অনেক ভালো। আর আমি তো এটাই কামনা করি যে দলই ক্ষমতা আসুক, যাতে দেশটা স্বাভাবিকভাবে চলুক। আমাদের কোনো দলের চাহিদা নেই, আমাদের স্বাভাবিক চাহিদা। সোশ্যাল মিডিয়াতে দুইজন লোক আছে, একজন হচ্ছে ফাহাম আব্দুল সালাম আর একজন হচ্ছে তামিম ইকবাল। তো তারা ওদের মানে ওই ইয়েতে মানে পারিবারিকভাবে তারা বিহারি। তো এইটার কারণে যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বিহারি বলে অনেক গালিগালাজ করা হয়, অনেক অপমান করা হয়, তাদেরকে বাঙালি হিসেবে সাধারণত অনেকে স্বীকার করতে চায় না। তো আপনিও যেহেতু ওই ধরনেরই, আপনি কি আপনার মানে বাস্তব জীবনে আপনার এই যে বিহারি পরিচয়ের কারণে আপনার কি লোকজন কখনো অপমান করছে বা আপনার নিজের মধ্যে ওই ধরনের কোনো সমস্যা হয়? আমি অনেক সময় ফিল করি যে আমার এই ল্যাঙ্গুয়েজের কারণে বা এই কারণে অনেক জায়গায় আমার মনে হয় আমার কাছে আমার সমস্যা হয়। যদি আমার এই ইয়েটা না থাকতো, যেহেতু এই নামে যে বিহারিটা, এটা যদি না থাকতো মনে আমার জন্য আমার ব্যবসা করতে বা আমার এলাকা চলাফেরা আমার জন্য আমি অনেক সময় ফিল করি যে ভালো হতো। যেটা আমি ব্যবসা করি এখন, আমি তো আমার মতন করে নিচ্ছে ইচ্ছা ব্যবসা করি এবং নিজের করে ব্যবসা করি, চাই না যে কারো ক্ষতি হয় বা কারো ক্ষতি করি, নিজের মতন করে করি। তারপরে এলাকার লোকেরা আগে আমার সাথে যে ব্যবহার যে আচরণ করতো বা যেভাবে আমাকে লাইক করতো, এখন কেন জানে আমার উপরে থেকে হ্যাঁ মনে হয় লাইকটা কমে গেছে। আমি তো কারো ক্ষতি করি না, যেটা আমি আগে মনে করেন একটা ব্যবসা করতাম, এখন পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করছি করার লেগা। তো এখন আমি তো ভাই ব্যবসা মানুষ, ব্যবসাতে নামছি, যেটা পাবো সেটাই করব, করার মতনই আমি ব্যবসা করেই খাবো। তো এর জন্য আমি চেষ্টা করতেছি এক ধরনের ব্যবসা শুরু করতে। কিন্তু এই শুরু করা থেকেই যে লোকজন আমার বিপক্ষে গেছে না অন্য কারণে গেছে তা আমি বলতে পারবো না। কিন্তু কেন জানে আমার মনে হয় যে আমি যে সুবিধাগুলো পাচ্ছি, যেহেতু আমি অনেক দিন এই জায়গা আপনার সাথে আমি ফার্স্ট আমি বললাম, আমি কিন্তু এই গোল্ডেন সিটি এলাকা প্রায় 20 বছর ব্যবসা করি, 20 থেকে 25 বছর হইব, ঠিক আছে। প্রায় 99 থেকে 2026 চলে, 25-26 বছর, হ্যাঁ 25-26 বছর হয়ে গেছে। এই 25-26 বছর ধরে আমি কিন্তু গোল্ডেন সিটিতে ব্যবসা করি। গোল্ডেন সিটিতে 90% বাড়িওয়ালা আমার চিনে এবং আমি তাদের চিনি আমি কেমন জিনিসটা বুঝছেন। এবং 90%-এর ভিতরে কমসে কম তো আমি 70% লোকের অনেকেরই চুলদারি কাটছি, এবং আগে যারা মুরব্বী ছিলেন তাদের এবং ইয়াং জেনারেলস যারা আছে তাদের সব মিলে মিনিমাম 60-70% লোকদের চুলদারি কাটছি। তো কেন জানে আমি যখন এই জায়গায় ব্যবসা শুরু করলাম, এখন আমার কাছে মনে হয় আমার যে জায়গা বাসা, আমি যে জায়গা থাকি, এখান থেকে আমার আসা যাওয়া, এবং বিশেষ করে আগে একটা ব্যবসা যখন করতাম তা আমি একটু পোলাপানকে সময় দিতে পারতাম 1-2 ঘন্টা। এখন আমার পোলাপানকে আমি সময় দিতে পারি না, আমার কাছে খুব খারাপ লাগে, আমি ভিতর থেকে খুব কষ্ট ফিল করি। কষ্ট ফিল করার কারণে মনে করেন আমি চাই যে অনেক সময় চিন্তা করছি যে আমার ছেলেদের আমি কাছে নিয়ে আসবো, গোল্ডেন সিটিতে একটা বাসা নিয়ে আমরা এই জায়গায় বাস করব। তা আমি কয়েকজনের কাছে বাসার জন্য কইছি এবং 2-1বার বাসা খালি হয়েছে, কেন যেন আমার বাসা দিল না। আমি কিছুদিন আগে এক লোকের কাছে 2 রুম বাসার 3 তলার উপরে খুব আবদার করছি, রিকোয়েস্ট করছি যে আমাকে বাসা দেন, দিলে আমার উপকার হইব, আমার জন্য খুব কষ্টকর, আমাকে বাসা দেন। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, উনি অনেকদিন আমার চুল কাটে, ওনার বাচ্চারা ছোট ছিল, অনেক জ্বালাইতো, কষ্ট করতো, চুল কাটতাম, কাঁদতো, লাড়াচাড়া করতো। টাকা পয়সা বিষয় না, যা দিত না দিত আমি কাজটা করতাম। আমি বিশেষ করে গোল্ডেন সিটিতে যারা ওই পিচ্ছি ছোট যারা চুল টুল কাটতে অনেক ডিস্টার্ব করতো, তাদের চুল কাটছে অনেকেই, যারা বেশি ডিস্টার্ব করতো অন্য জায়গায় পারতো না করাইতে, আমার দিয়া করাইতো, আলহামদুলিল্লাহ আমি করতে পারতাম, কইরা দিতাম, যেটা আমি আমার ভিতরে সে ধৈর্য ছিল, আমি করছি, ঠিক আছে। এর জন্য অনেকে আমার ভালোবাসতো। কিন্তু কেন জানি আমার বাসার ক্ষেত্রে আমি যখন বাসা চেয়েছি আমার বাসা দিল না। এর জন্য এই যে আপনি আমার কাছে যে প্রশ্ন করলেন, সে প্রশ্নের উত্তরটাই আমি আপনাকে জবাব দিলাম যে আমার কাছে মনে হলো সে এর জন্যই আমাকে বাসা দিল না যে আমি হয়তো বিহারি, ঠিক আছে, বা মনে করো আমি যে জায়গায় থাকি ওই জায়গায় খারাপ বিশৃঙ্খলায় কারবার হয়, হয়তো আমি হয়তো কোনো জিনিসের সাথে জড়িত বা তাদের হয়তো কোনো ধরনের ক্ষতি করে দিব, হয়তো এর জন্য আমাকে হয়তো বাসা দিল না। আমার কাছে মনে হয় যে আমার পরিচয়ের কারণে সে আমাকে বাসা দিল না। আমি ওনার কাছে খুব রিকোয়েস্ট করলাম, ওনার সাথে আমার
ভালো কিন্তু একটা মানে সম্পর্ক। আপনার জন্ম তো বাংলাদেশেই, অবশ্য অফকোর্স আপনার জন্ম বাংলাদেশে, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমার বিশ্বাস জন্ম করেন শুধু এবং বাংলাদেশে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপনি পছন্দও করেন, মানে মুক্তিযুদ্ধের পক্ষে, তাই তো? হ্যাঁ, আমার তো সেক্ষেত্রে আপনি তো নিজেকে বাংলাদেশেই মনে করেন। অবশ্যই আপনি তো বাংলাদেশি মনে না করলে তো আমি ভোট দিতাম না, এবং ন্যাশনাল পরিচয় যেটা আমার বাঙালি সেটা আমি নিতাম না। আচ্ছা, আপনি যেটা বললেন যে বিহারি পরিচয়, এটার চাইতে আপনি বাংলাদেশি পরিচয়টাই মনে রাখতে চান, তাহলে আপনারা নিজেদের মধ্যে এখনো উর্দুতে কথা বলেন কেন? আপনারা বাংলায় তো কথা বলতে আমাদের যে নিজেদের ভিতরে আমরা উর্দুতে কথা বলি এরকম তো কিছু না। আমরা যখন ওই এলাকা থাকি তখন আপনি যখন আমাকে ইংলিশে টর্চার করবেন, যদি আমি পারি আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে ইংলিশে জবাব দিতে, যদি না পারি তাহলে তো আমি ব্যর্থ। আমরা হলাম অভ্যাসের দাস, কথা বুঝছেন? যেটা আমি তো বললাম যে আমরা ছোটোবেলা থেকে আমরা মানুষ হচ্ছি ওই জায়গা। আমরা ভালো স্কুলে ওই সময় আমরা যেহেতু আমাদের ওই যে নাগরিকশিপটা পুরো অ্যাকসেপ্ট ছিল না, তখন আমরা ভালো স্কুলে ওই সময় ইনভেস্ট করতে পারি না যে আমরা ভালো স্কুলে পড়বো এবং বাঙালিদের সাথে মিশবো এবং বাংলা কথা শিখবো। ওই সময় আমাদের কোনো পথ ছিল না, কথা বুঝি? আমাদের ভিতরে আমরা অবশ্যই বাংলায় লেখাপড়া করছি, লেখাপড়া বাংলা করছি, কিন্তু আমাদের ভিতরেই, আমাদের পাড়ার ভিতরে, মানে আমাদের ক্যাম্পের ভিতরে একটা স্কুল আছে যে জায়গা বাংলা ইংলিশ বুঝছেন শিক্ষা দেওয়া হয়। এবং আগে বিভিন্ন ধরনের এনজিও থেকে সংগঠন থেকে চালাইতো, এখন মনে হয়তো এরকমই থেকে চালায়। এখনও সে স্কুলটা আছে, আমরা ছোটোবেলা যে স্কুলে পড়ছি, এবং তারা যেভাবে পারে ওই স্কুলের পরিচালনা যারা আছে, যে জায়গা পারে যখন যে কোম্পানি থেকে করে ওনারা এসা প্রাইমেনের মতন আর কি পড়ায়। তো আমরা ওই জায়গায় লেখাপড়া করছি, আমাদের ভালো স্কুলের মতন পড়ার মতন কোনো সামর্থ্য ছিল না। এবং যারা মনে করে অনেকেই দেখা গেলো একটু আমাদের ভিতরে ভালো অবস্থানে ছিলেন, তারা মনে করেন ভালো কাজকাম করছে, তারা নিজের ছেলেরা দেখা গেলো প্রাইভেট স্কুলে ভর্তি করাইছে, প্রাইভেট স্কুলে পড়াইছে টাকা পয়সা দিয়া। তো তারা হয়তো দেখা গেলো অনেকে কিন্তু বাঙালিদের সাথে মিশে গেছে, বাংলা কথা সুন্দর বলতে পারে। কিন্তু আমরা যেহেতু ভালো স্কুলে পড়তে পারি না, আমাদের ছোটোবেলা বন্ধুই ছিল ওই আমাদের সংগঠনের, তো আমাদের মতন কথা বলছে, তো আমরা তো কোনো সময় বলি না। আমরা যদি সবসময় একটা লোকের যদি বলে আসি তুই, তো ওই লোকের কি কোনো সময় আপনি আমাদের মুখ দিয়ে সহজে বের হবে? আর যদি সবসময় বলে আসি আপনি, ওই লোকের কি কোনো সময় তুই বলতে পারবো? সহজে বলতে পারবো না। তা আমরা মনে করেন যদি ছোটোবেলা থেকে আমরা ভালো স্কুলে পড়তে পারতাম, যেহেতু এখন আমার ছেলে সরকারি বিদ্যালয় পড়ে, যদি আমি ওরকম সরকারি বিদ্যালয় যদি পড়তে পারতাম, তাহলে দেখা গেলো আমার ছেলের দুজন বন্ধু আছে, দেখা গেলো কেউ গলনশিতে থাকে, কেউ দেখা গেলো হকসাগর বোরে থাকে, কেউ আদাবরে থাকে, জিনিসটা বুঝছেন? আমাদের তো এরকম বন্ধু ছিল না। আমাদের যা বন্ধু আছে আমাদের মহল্লা, আমাদের ক্যাম্পে, আমার বাইরে কোনো একটাও বন্ধু নেই। কারণ বন্ধু নেই, আমি যদি ভালো একটা স্কুলে পড়তাম তাহলে বলতাম এই আমার ক্লাসমেট, আমার বন্ধু, কথা বুঝছে? আমি তো বাইরে কোনো ভালো স্কুলে পড়তে পারিনি, তা আমার বন্ধু আসবে কোত্থেকে? আমি যদি ভালো কলেজে ইনভেস্ট হইতে পারতাম তাহলে আমি কইতাম এই আমার ক্লাসমেট। আমি যদি ভালো একটা চাকরি করতে পারতাম তাহলে আমি কইতে পারতাম যে লোকটা আমার কলিগ। তাহলে না আমি সে বাংলা হইতাম, সে আমারে জিজ্ঞাসা করতে এই তুই কই থাকোস। আর যেহেতু আমরা যে আমার বন্ধু সে আমারে জিজ্ঞাসা করে এই তুই আব্বি কাহা রেতা, বুঝছেন আমার কথা? তাহলে আমি তাকে কি জবাব দেবো? যদি আপনি তো অনেক সময় আমার সাথে কথা বলছেন, আপনি তো মিডিয়ার সামনে পরিচয় দিলেন ক্যামেরার সামনে যে আপনি দীর্ঘ 8-10 বছর আমার দিয়ে চুল কাটেন, আপনি তো আমার সাথে কথা বলছেন। আপনি যখন আমার সাথে প্রশ্ন করছেন, যে জিজ্ঞেসেন যে ভাই কেমন আছেন, আমি কোনো সময় আপনাকে কি হিন্দিতে জবাব দিলাম না বাংলা জবাব দিলাম? আমি তো সবসময় বাংলাই বললাম। হয়তো আমার উচ্চারণটা ভালো হয় নাই, কিন্তু আমি চেষ্টা করছি যে আপনি যেভাবে আমাকে জিজ্ঞাসা করছেন সেভাবে আমি জবাবটা দিলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, শুকরিয়া, দোয়া করেন ভাই। কোনো সময় আপনার সাথে হিন্দিতে কথা বলছি এরকম কোনো সময় ফিল করছেন যে আমি হিন্দি বলছি? বা মনে করেন আপনার সাথে চুল কাটতে যাওয়া অনেক সময় আমি গল্প করছি, বলতে পারবেন যে আপনার সাথে গল্প করতে করতে আমার মুখ থেকে হিন্দি বেরিয়ে গেছে? এরকম কিন্তু কোনো সময় হয় না। আমাদের কিন্তু এখন বাংলা চর্চা হয়ে গেছে, কিন্তু শুদ্ধ নেই কেন জানেন? যে ছোটোবেলা থেকে আমাদের চর্চা নেই, আমরা তো চর্চা ছিলাম আরেক জায়গা, কথা বুঝছেন? আমি যে এতক্ষণ আপনার সাথে কথা বলতেছি, খুবই স্পিডে কথা বলতেছি, আপনি আমার সাথে প্রশ্ন করছেন, একবারও আমি মনে করেন বাংলার জায়গাকে আমি হিন্দিতে জবাব দিলাম? একটা কথা হিন্দিতে বললাম? আমাদের ভাষা কোনো কথা বলছি? সবগুলো কথা আমি আপনার চেয়ে বেশি বললাম, কিন্তু সবগুলো কথা আমি কি ভাষা জবাব দিলাম? বাংলায় ভাষা। হয়তো উচ্চারণে আমার ভুল হয়েছে, উচ্চারণ আমার ঠিক নেই, কিন্তু আমি চর্চা তো আমার ঠিক আছে, জিনিসটা তো বুঝছে। তো এরকমই আসলে যে মানুষ নিজেরা যদি বদলাইতে চায়, আজকে হয়তো আমার উচ্চারণে একটু ভুল আছে, কালকে হয়তো আবার ছেলে সন্তানের উচ্চারণ শুদ্ধ হয়ে যেতে পারে,
ভুল হবে না। তো নিজেরা বদলাইতে হলে সময় লাগে। আসলে এক পুরুষকে কোনো দিন বদলাইতে পারে না। আমরা কিন্তু এখন এক পুরুষই চলতেছি। আমাদের হয়তো 3 পুরুষ গেছে, কিন্তু আমরা এক পুরুষের জায়গায় বান্ধা রয়েছি। আমরা যে জায়গায় রয়েছি বাধা রয়েছি এক পুরুষের জায়গায়। 3 পুরুষ হইলেও আমরা এক পুরুষের মতন যে জায়গায় বাস করি, আমরা এক পুরুষ সব। তো 3 পুরুষ যখন হবো, আমরা যখন ভাগ হয়ে যাব, আলাদা হয়ে যাব তখন। আর সরকার আমাদের এইভাবে এক জায়গায় বেঁধেই রাখছে। এটা যে কোনো সরকার ইচ্ছা করলে এটা কিন্তু ভাগ করে দিতে পারতেন, ঠিক আছে। আর ভাগ করে দিলে কিন্তু এদের পরিবেশ চেঞ্জ হয়ে যেত। এর এক জায়গায় রয়েছে, এর লেগে এদের পরিবেশও চেঞ্জ হয় না। এদের ভাগ করে দিলে এরা অবশ্যই চেঞ্জ হয়ে যেত। আমাদের সে যারা অনেকে ওই জায়গা থেকে বের হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, তারা আমাদের সে পরিবর্তন চেঞ্জ এবং ভালো অবস্থানে আছে, ভালো রয়েছে, ভালোভাবে চলতেছে, অনেক ভালো। কিন্তু আমরা যারা এই জায়গায় রয়েছি ওই আগের মতন, মানে 3 পুরুষের জায়গায় 1 পুরুষই রয়েছে। এবং আমাদের আত্মীয় স্বজনই অনেকেই এই জায়গায় ওই জায়গায় চলে গেছে, ভালো আছে। অনেকেই দেখা গেল নিজের বাড়ি গাড়িও করছে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে। কিন্তু আমরা ওই যে দেখা গেলো যাদের আয় রুজি ভালো ছিল তারা করতে পারছে। আমি কিছুক্ষণ আগে করলাম না, ওই যে যারা মেকানিক্সের কাজ করছে, কচারের কাজ করছে, এদের আগে অনেক ডিমান্ড ছিল। বা মনে করেন সেলুনের কাজ করছে, যে আমার আব্বা স্বাধীনতার পর মনে করেন ভালো একটা কর্ম করতে পারেন, এর লেগে আমাদের মনে করেন ভালো একটা অবস্থানে আনতে পারে না। যারা মনে করেন ভালো একটা কর্ম করতে পারছে, তারা নিজের ছেলে মেয়ে ভালো জায়গা পড়াইতে পারছে প্রাইভেট স্কুলে, জিনিসটা বুঝছেন, তাহলে তারা ভালো হয়েছে। আর আমার বাবা মা যে চেষ্টা করছে সরকারি বিদ্যালয় কোনো দিন হইলও না, আর আমরা যেতেও পারলাম না। যেত ওই যে সে প্রাইমেনে যদ্দূর পারছি পড়ছি, আমার প্রাইমেনে, আমার কোনো বিদ্যালয় নেই, প্রাইমেনে যদ্দূর পারছি পড়ছি, পড়ার পরে আমি তো যদ্দূর শিখছি তদ্দূরই তো বলবো, তার চেয়ে বেশি কি বলতে পারবো নাকি না? আমার প্রশ্ন ভুল? আমি যদ্দূর শিখছি তদ্দূরই তো বলবো। তা এখন আমার ছেলে সন্তানরা ভালো জায়গায় যেতে পারতেছে, ভালো পড়তে পারতেছে, তারা হয়তো আমাদের সে একটু উন্নতর দিক যেতে পারে, হয়তো কমসে কম তাদের ভাষা এবং চলাফেরা হয়তো চেঞ্জ হতে পারে। তা আমি আমার তরফ থেকে আরও চেষ্টা করতেছি, যেহেতু কিছুক্ষণ আগে বললাম যে আমরা এই জায়গায় বসবাস করি বা আমাদের নামের সাথে বিহারি পরিচয় আছে বলে আমি একজনের কাছে বাসা চাইছি, আমাকে বাসা দিল না। কি মনে করে আমাকে লাস্টটা ইস্যু দেওয়া এলো যে আমার জনসংখ্যা বেশি। আরে ভাই, আমার জনসংখ্যা বেশি বলে তো আমি আপনার কাছে 2 রুমের জন্য চাইছিলাম। যদি জনসংখ্যা কম হতো তো তাহলে তো আমি কইতাম ভাই 2 রুম দরকার নেই ভাই, আমার 1 রুম দিয়ে 1 রুম ব্যবস্থা করে দেয়, বা 2 রুমের জন্য আমি যেতাম না। আমি তো জানি আমার জনসংখ্যা বেশি, আমার 3 বাচ্চা, আমরা 2 জন, 5 জন। 5 জন বাঙালি অনেকে থাকে না, 1 রুম নিয়ে থাকে না। কত লোক, কত গরিব তো আছে। একজন ইনকাম করে নেওয়ালা লোক, 5 জন লোক ফ্যামিলিতে, 3 জন বাচ্চা, 2 জন জামাইবো, বা জামাইবো 2 জনই চাকরি করে, 3 জন বাচ্চা নিয়ে এক বাসা 1 রুমে থাকে, আছে না অনেকেই? আমার চিনা জানা আছে, ওই বাসাও থাকে, কিন্তু আমারে দিল না। আমার তো বাচ্চারা ছোট, এমনও আছে যে এক বাচ্চার ভিতরে 4 জন 5 জন বড় মানুষ। আরেকজনের কাছে চাইলাম, উনি আবার মালিক না, অবশ্য ম্যানেজার ওই জায়গার, ঠিক আছে। আরেকজনের সাথে চাইলাম, উনি আমাকে ভাড়া দিল না, আমার জনসংখ্যা বেশি দেখায়া। জিনিসটা বুঝছেন, যাকে ভাড়া দিচ্ছে ওরা আবার 2 ফ্যামিলি থাকে, ওনারা জামাই বউ থাকে এবং প্লাস ওনারা মেয়ে জামাই থাকে, ওই একই বাচ্চা, একই রুমে। মানে আমার দোকানের কাছে ছিল, তো আমি চেয়েছিলাম এই কাছাকাছি হলে একটু কষ্ট হলে এনে আমি কষ্ট করে থাকি, কথা বুঝছেন। উনিও আমাকে বাসা দিল না, আমারে দেখালো আমার জনসংখ্যা বেশি, আমার ছোট বাচ্চারা বেশি হয়ে গেছে। হয়তো যে ওই রুমের ভিতরে উনি ভাড়া দিচ্ছে, ওনারা নিজেও থাকে এবং বেটি জামাই নিয়েও থাকে। তা আমি কেমনে মানবো না যে আমার পরিচয়ের জন্যই আমাকে আমার সাথে এই অবহেলা করা হলো? যদি আমার এই পরিচয় না হয়তো তাহলে আমার সাথে এই অবহেলা করা হতো না। এর জন্য এটা মানতে আমি বাধ্য। আমি হয়তো আগে এতদিন আমি প্রায় 15-20 বছর এটা মানতাম না, মনে করতাম যে যাক আমি তো এদের সাথে মিশে গেছি, এরা সবাই আমাকে ভালোবাসে, আমিও এদের ভালোবাসি। আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছি ভালোবাসার। এই জায়গায় যারা থাকে, যাদের সাথে ব্যবসা করি, যাদের সাথে বসবাস করি, সবাইকে আমি মন দিয়ে ভালোবাসি এবং এখনও আমি মন দিয়েই ভালোবাসি, কারো ক্ষতি চাই না। কিন্তু আমি আমার তরফ থেকে ওই সময় জান প্রাণ দিয়েই ভালোবাসি, কথা বুঝছেন। কিন্তু আমি ইদানিং খুব কষ্ট পাইছি, ঠিক আছে। এই ধরনের 2-3 জনের সাথে এই ধরনের ব্যবহার হওয়ার থেকে আমার কাছে খারাপ লাগলো যে কেন আমাকে দিলাম, আমি কি ভাড়া দিতাম না? আরে নাই দিতাম, তুই 2 মাস আমার দিয়া দেখতি, আমি তো আর কিনা ফালাইতাছি না যে তুই আমার বের করতে পারবি না। 2 মাস পর নোটিশ দিয়ে তুই আমার বের করতে পারছ যে ভাই আপনার মতন লোক আমাদের পক্ষে সম্ভব না রাখা, আপনি অন্য জায়গায় দেখেন। আমি কি জোর করে থাকতে পারতাম? আমি কি দখল করে নিতাম? কথা বুঝছেন।
তো কেমনে আমি এত ভালো ব্যবহার করার পরে, এত ভালোবাসার পরে, এদের আপদ বিপদের কাছে আসার পরে, তারপরে দেখা গেলো ওই এলাকা আমি যে জায়গায় আছি, কেউ যদি কেউ মারতে এসে আমি যা ফিরেছি, লাগলে ওর জন্য 2টা আমি মারি খাইছি, যে ভাই মাফ করে দে, ভুল মানুষ কয়, আমার একটা থাপ দিছে, সর তুই, আমি ধরছি ভাই মাফ করে দেন ভাই, আমি একটা থাপ খায়া। সত্যি সে লোক যদি আমার সাথে এরকম করে তাহলে আমার কষ্ট হবে না? ঠিক আছে, কেন হবে না কষ্ট বলেন? আমি দেখা গেল কোনো ধরনের সমস্যা হয় যে পুরুষ বাড়িতে নেয়, মহিলা একা, একটা দুর্ঘটনা ঘটছে, হ্যার বড়ি নিয়ে বা হ্যার বাচ্চারা নিয়ে যদি কোনো কিছু যা, যেরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটালে নিতে হইব, আমি কাজ পালাইতে নিয়ে দৌড় দিছি, ওই ধরনের লোক যদি আমার সাথে এরকম করে তাহলে আমার কষ্ট হইব না? কেউ আইসে খোঁজার জন্যে যে অমুকের বাড়ি কোন জায়গা, আমি নিয়ে যায় দেখাই দিছে, এই ভাই আপনারা খুঁজতেছে, ওই ধরনের লোক যদি আমার সাথে এই ব্যবহার করে তাহলে আমার কষ্ট হইব না? তা আমি কেমনে ধারণা করব না আর কেমনে মানবো না যে আমার এই পরিচয়ের কারণে আমার সাথে এই ব্যবহার করা হয়েছে? আচ্ছা, মোহাম্মদপুর এলাকাটার ব্যাপারে আসি। মোহাম্মদপুর এলাকায় তো বিচিত্র ধরনের খাবার পাওয়া যায়। তো আপনারা যখন ছোট ছিলেন সেই সময় মোহাম্মদপুরেও কি এরকম ছিল, নাকি মোহাম্মদপুরে এত খাবার আস্তে আস্তে এরকম হয়েছে? আমরা যখন ছোট ছিলাম তখন মোহাম্মদপুর আরও চকচমক ছিল, আরও ঝকঝমক ছিল। এখন দিনে দিন কমে আছে জিনিসটা, বুঝছেন? যেহেতু এখন দেখা গেলো একটা সব কিছু এখন সিন্ডিকেট। আগে দেখা গেলো লোকাল ব্যবসায়ীরা ছিল, সব ওই যে স্ট্যান্ডার্ড ব্যবসায়ী হয়ে গেছে। আগে দেখা গেলো ছোট ছোট দোকান নিয়ে বা মনে করা রাস্তার উপরে বইসা কম দামে জিনিসগুলো বেচতে পারতো। আর এখন জায়গায় জায়গায় দেখা গেলো দোকানপাট করে দিছে, বড় বড় দোকান হয়ে গেছে, বড় বড় শোরুম করে ফেলাইছে, বড় বড় মনে করেন প্রতিষ্ঠান করে ফেলাইছে। দেখা গেলো চা খাইতে গেলে আমরা 2 টাকা কাপ চা খেতাম, কথা বুঝছেন? রাস্তার বাজে ছোট একটা দোকান নিচে 200-300 টাকা ভাড়া, 2 টাকা কাপ চা বেচতো। এখন ওই চা আমাদের খাওয়া লাগে 30 টাকা কাপ। এখন হয়েছে কি, দোকান বড় বিশাল দোকান করে দিচ্ছে বাড়িওয়ালা, 3 লাখ টাকা মাসে ভাড়া দেওয়া লাগে। 30 টাকার নিচে চা বেচলে ধর পোষায় না। আমার কথা বুঝতে পারছেন? তা এর জন্য এখন দেখা গেলো আর কইমা আইছে, বাড়ে না। অনেকে দেখা গেলো গরিব দুঃখী লোকরা ব্যবসা বাণিজ্য করতে, এরা করতে পারে না। এরা রিক্সা চালায়, ভ্যান চালায় বা মানুষের বাসা কাজ করে, কথা বুঝে। এখন টাকা কামাচ্ছে কারা? যাদের কাছে টাকা আছে, যাদের কাছে টাকা আছে তারা। কারণ একটা দোকান নিতে গেলে আপনি যে দোকানের ভাড়া দিলি মনে করেন মাসে 3 লাখ টাকা, ওই দোকান ভাড়া নিতে গেলে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা আপনাকে বায়না করা লাগে, অ্যাডভান্স করা লাগে। তাহলে তো গরিবের কাছে তো ওই টাকা দেওয়ার মতো নিয়ে নেয়। আর আগে মনে করে এমন সিস্টেম ছিল, আমরা ছোট ছিলাম, 1 মাসের অ্যাডভান্স করলেই দোকান দিয়ে দিত। 300 টাকা ভাড়া, 300 টাকা অ্যাডভান্স দিলেই দোকান দিয়ে হালে তো, বুঝছেন? এখন কিন্তু অ্যাডভান্স নিতে গেলে, আর যেহেতু এখন ব্যবসা বেশিরভাগ 2 পক্ষের হাতে চলে যায়। যার কাছে টাকা আছে সে দোকান নিয়ে মনে করেন আরেকজনের ভাড়া দেয়। দোকান ভাড়া হয়েছে কত? 15,000 টাকা। সে ওই জায়গায় 5 লাখ টাকা অ্যাডভান্স করছে, এখন উনি অ্যাডভান্স করে এক জায়গায় ভাড়া দিছে 20,000 টাকা। এখন বিশেষ করে ঢাকা শহরে এগুলোই চলতেছে। যাদের টাকা আছে এরা ব্যবসা করতেছে। তা আমি ওই এক জায়গায় মনে করেন একটা সাধারণ একটা চা দোকান দিলাম, যে চা মনে করেন আমার 10 টাকা বেচলে পোষাইতো। এখন দোকান ভাড়া যদি 20,000 টাকা দেওয়া লাগে, তাহলে 10 টাকা চা বেচলে আমার পোষাবো? বাধ্য আমার ওই চা 15 টাকা বেচা লাগতেছে, 15 টাকা বেচা লাগতেছে না। তো এইগুলোর কারণে 5,000 টাকা, উনি 5 লাখ টাকা দিয়া 5,000 টাকা প্রফিট পাচ্ছে। আমি দেখা গেল হয়তো 5 লাখ দিতে পারলাম না, ওনারা 50,000 দিয়া 20,000 টাকা ভাড়া দিয়ে নিছি, যে যদি কোনো কারণে পালায় যায় তো 3 মাসের ভাড়া উনি আমার কাছে জমা রাখছে, বুঝছেন? এরকম করেন ব্যবসা বাণিজ্য হচ্ছে। এর লেগা মনে করেন ওই যে কইলেন না আগে যে পাওয়া যেত, আগে আরও বেশি পাওয়া যেত। যেরকম আপনার কিছু এলাকার ভিতরে দোকান ছিল মনে করেন আগে 20টা, এখন ওই জায়গায় বড় বড় দোকান হয়ে গেছে 5টা 20টার ভিতরে। তো খাওয়ার মান তো কমে গেছে না। আর ওই যে যেটা 2 টাকা দিয়ে খাইতাম ওই মানটা হয়ে গেছে 200 টাকা, কথা বুঝছেন? এর লেগে আপনি মনে করতেছেন যে বাড়ছে, যেটা আপনি মোহাম্মদপুরে মনে হয় না যে বেশি দিন ধরে থাকেন, এর লেগে জানেন না। আমরা যখন ছোট ছিলাম আজ থেকে আরও 30 বছর আগে, তখন মোহাম্মদপুরে আরও জমজমাট ছিল, কিন্তু ওই যে বস্তির পরিবেশের মতন ছিল, বললাম না যে ছোটোখাটো দোকান ছিল, রাস্তা মানুষ বইতো। যেরকম মুস্তাকিম কাবাব যে নাম শুনছেন আপনারা, ঠিক আছে? হ্যাঁ, মুস্তাকিম কাবাব যে নাম শুনছেন আপনারা, এই মুস্তাকিম কাবাব কিন্তু ওই যে মোহাম্মদপুর বয়েজ স্কুলের পাশে লাইন লাগায়, কিন্তু যে একটা উপরে তিলপাট দিয়া ছনি দিয়া লাইন লাগায় হেরা ব্যস্ত, মুসলিম সুইট, মুসলিম কাবাব, বুঝছেন?
আমরা ওইখান থেকে যাই আনতাম। গরুর চাপ 10 টাকা, মুরগির চাপ 6 টাকা, বুঝলেন। এখন দীর্ঘ 20 বছর ধরে যে এই পাশে দোকান দিছে, দোকান ভাড়া দেওয়া লাগে মনে করেন 60-70 হাজার টাকা। এখন ওরা এক একটা চাপ বেচে মনে করেন 150 টাকা, 200 টাকা। মুরগি মনে বেচে 150 টাকা, গরু বেচে 200 টাকা। এত বড় বড় লুচি খাইতাম 2টা 4 টাকা, 4টা 2 টাকা দিয়া। এখন একটা লুচি মনে 5 টাকা করে, এই দূরের দূর। তখন চালের কেজি কত ছিল? মানে তখন চালের কেজি, আমি যে সময়ের কথা বলতেছি তখন 14-15 টাকা ছিল চালের কেজি। এখন 70-80 টাকা হয়েছে। তা আসলে একটা দিয়া তো একটা কথা বুঝেন না। তখন মনে করেন আপনার ধান বেচা হয়তো মনে করেন 200-300 টাকা মন, এখন ধান বেচা মনে করেন 700-800 টাকা মন। আগে মনে করেন ধানের ভিতরে সার দেওয়া লাগতো না, মাটি ভালো ছিল, নিজে মাটি হইতো। এখন সার দিয়ে আমরা মাটি নষ্ট করে দিই, সার না দিলে ফসল হয় না, কথা বুঝছেন। এগুলা আগে মনে করেন যে কম দামে মাংস পাইতো, কম দামে খাইতো। এখন ওই বেশি দামে কিনা লাগে, হের লাগে যে কম দামে কামলাও পাওয়া যায় না, কামলারও বেশি দাম দেওয়া লাগে, কারণ ওই চাহিদা অনুযায়ী না পেলে ওই দিবে কেমনে। তো এইগুলো করে মনে করে আমাদের দেশের খাত বাড়ছে। আর এটা স্বাভাবিক, দিনে দিন বাড়বে। আপনি যে প্রশ্ন করলে আমি সে প্রশ্নের জবাব দিলাম যে আগে আর বেশি ছিল। এখন ওই যে ক্যাম্পের বাজারে মুস্তাকিম কাবাব যায় দেখেন 5টা বা 6টা দোকান, আগে মনে 15-20টা দোকান ছিল। ওদের 2 টাকা ভাড়া দেওয়া লাগতো না, কেউ চা দেওয়া লাগতো না। এই মুস্তাকিম লোকটা আসলে কে চেনেন ওনারে? হ্যাঁ, আমি অবশ্য চিনি, উনি আমাদের এলাকার লোক। উনি তো নাই, উনি মারা গেছে। আচ্ছা, এখন ওনার নামে চলে আর কি, হয়তো ওনার ভাইরা আছে, ওনারা চালায় আর কি। আমি তো ওনারে চিনি। আচ্ছা। ফেসবুকে এই মোহাম্মদপুর নিয়ে নানা রকম রঙ্গরসিকতা করা হয়। এর একটা বড় কারণ হচ্ছে যে মোহাম্মদপুরে নাকি প্রচণ্ড ছিনতাই হয় এবং খুবই অনিরাপদ এলাকা। এটা কি আসলেই সত্য নাকি এটা কিছুটা বানানোর কথা? আসলে যা সত্যি তাই বলি। আমরা তো ছোটোবেলা থেকে মোহাম্মদপুর চলাফেরা করি, জিনিসটা বুঝছেন। যেহেতু যদি এলাকার লোক করেও থাকে, তাহলে তারা চিন্তা করে যে হের থেকে যদি আমি ধরি বা করি, তাহলে হে জানা যাবো আমি চোর, আমি প্রচার হয়ে যাব। হের লেগে দেখা গেলো যদি হেরা করেও থাকে, আমাদের মতন লোকের ধরে না, ঠেকায় না। আর যেহেতু ঠেকায় না, তখন আমরা বিশ্বাস করি যে চুরি করলেও মনে হয় বাইরে থেকে করে। তা আসলে যে না হলেও তার প্রচার হয় না, হয়তো অবশ্যই। কারণ এখন তো বর্তমানে টেকনিক্যাল মিডিয়া আয়া পড়ছে, হাতে মানুষের হাতে হাতে ক্যামেরা, মোবাইল, ঠিক আছে, সাথে সাথে ভিডিও করে ফেসবুকে ছেড়া দেয়, ইউটিউবে ছেড়া দেয়, আপনারা টিকটক করে ছেড়া দেয়, মানুষ দেখে, চোখে পড়ে। এসব হচ্ছে। আগে মনে করেন হয়তো বেশি হইলেও আগে ওই যে মিডিয়া গেলে, আমি তো প্রথমে বললাম, মিডিয়া গেলে ছবি তুলতো, তারপরে মানুষ জানতো। আর এখন মনে করেন মানুষের হাতে হাতে ক্যামেরা, মানুষকে ছবি তুলে ধাপ করে ছেড়া দেয়, মানুষ জানতে পারে। তা আসলে যেটা বললাম যে আমরা ওই এলাকা চলাফেরা করি, এখন কেউ যদি চুরি করেও থাকে আমাদের থেকে দূরে থাকে, তা আমরা দেখি না, আমাদের চোখে পড়ে না, যা সত্যি তাই। না, আমি আপনাকে দেখি না কোন সময় খারাপ কাজ করতে, আমি আপনাকে খারাপ কেমনে বলবো, জিনিসটা বুঝছেন? আচ্ছা, আপনি কোনো বিখ্যাত মানুষের চুল কাটছেন? মানে দেশে সবাই চিনে বা অনেক বিখ্যাত এরকম কোনো মানুষের চুল কাটছেন কখনো? আসলে এরকমভাবে কোনো সময় কিছু পড়ে নাই, ঠিক আছে। আমি যখন আগে ওই যে মোহাম্মদপুরে কাজ করতাম, তখন ওই জায়গা অনেক বিখ্যাত লোক তো আসতো, চলচ্চিত্র লোক, আবার খেলারও অনেক কেউ আসতো, কথা বুঝে। যেহেতু মনে করেন তখন বাজারের ভিতরে আমাদের সেলুন ছিল, তখন কিছু কিছু লোকের কাজ করতাম, ঠিক আছে। তো মোটামুটি আর কি বিখ্যাত ওরা, যেরকম ছবি টবি পরিচালনা যারা করে এবং খেলোয়াড় আছে কিছু, এদের কাজ মোটামুটি টুকটাক করছি। তো অনেক আগে দেখা গেলো এদের মনেও না, আমি এখন মিডিয়ার সামনে আমি বলবো আমি তামিম ইকবালের চুল কাটছি, আমি আকরাম খানের চুল কাটছি। এখন আমি কাটছি আজ থেকে মনে করেন 30 বছর আগে, কথা বুঝছেন। এখন 30 বছর আগে তামিম ইকবালের বয়স ছিল 10 বছর, কথা বুঝছেন। সে তো মনে করেন আমার চিনেই না ঠিক মতন, কথা বুঝছেন। আর ওই সময় মনে করেন আমরা যে সময় কথা বলতে, যে হাতে হাতে মোবাইল ছিল না, যে আমি একটা ক্যামেরা ছবি তুলা পোস্ট করে দিব আমি এই লোকের চুল কাটছি। কিন্তু অবশ্যই আমি যেটা বললাম এটাই সত্যি, আমি অনেকেই চলচ্চিত্র লোকের কাজ করছি এবং ওই খেলোয়াড়দের অনেকেরই কাজ করছি। তাসকিন তো আপনাদের মোহাম্মদপুরের, তো তাসকিনের চুল কাটেন? তাসকিন না, তা যা সত্যি কথা, আমরা 30 বছর আগে যখন মোহাম্মদপুরে কাজ করছি, তখন তাসকিন আমার মনে জন্মও নাই, ঠিক আছে, বা ছিল তো স্কুলে ছিল, জিনিসটা বুঝছেন। তাসকিন তো আমাদের থেকে অনেক জুনিয়র, কথা বুঝছেন। যেটা আমি প্রায় 25-26 বছর ধরে আমি এই জায়গা যেহেতু দোকানদারি করি, যা সত্যি তাই, ঠিক আছে। আমি যদি এই জায়গায় এরকম কেউ থাইকা থাকে এই এলাকার, তাদের হয়তো আমি কাজকর্ম করছি। তো এই জায়গায় তো মনে করেন নতুন শহর হয়েছে, নতুন এলাকা হয়েছে, এই জায়গায় কেউ নাম করা এরকম লোক কেউ ওরকমভাবে থাকে না যে
এই যে শ্যামলীর এই রিং রোডটা বা এই গোল্ডেন স্ট্রিটটা, এইটা 10-15 বছর আগে কি কতটা আলাদা ছিল এখনকার চাইতে? আপনি বিশেষ করে যদি 15 বছর না 20 বছর যদি পিছিয়ে যান, তাহলে মনে হয় 2005-7 সালে অনেকটাই ডিফেন্স ছিল, বাড়িঘর কম ছিল, হাই বিল্ডিং কম ছিল, মানে 3 সাইড বেশি ছিল, কথা বুঝছেন? এখন তো লাস্ট 15-16 বছরে মনে করেন অনেক হাই বিল্ডিং হয়ে গেছে, 20 বছরে অনেক বড় বড় ভবন হয়ে গেছে, জেনে মনে করেন 3 সাইড ছিল, আবার অনেকেই খালি জায়গা ছিল, যেরকম আমার দোকানের পাশে একটা জায়গা খালি পড়ে রয়েছে, এরকম ছিল, বেশিরভাগই খালি ছিল। আমি তো বিশেষ করে গোল্ডেন সিটিতে যাদের যাদের চিনতাম যে ওনারা মালিক, আমি তো বিশেষ বললাম যে 25-26 বছর আগে থেকে আমি এনে দোকানদারি করি, যাদের যাদের আমি চিনতাম যে এই জায়গার মালিক অমুক অমুক নাম, ঠিক আছে, এই যে দীর্ঘ দেখলাম 20 বছর পর 15 বছর পর, মানে যাদের চিনতাম, আজ থেকে আরও 20 বছর পরে, 20 বছর আগে আর কি, পিছে 20 বছর পিছে গেলে যাদের চিনতাম 20 বছর পিছে গেলে যে এই জায়গার মালিক অমুক, মানুষ এক খুঁজতো অমুক সাহেবের বাড়ি কোন জায়গা, তমুক সাহেবের বাড়ি কোন জায়গা, আমরা দেখা দিতাম, চিনতাম উনি মালিক। এখন দেখি ডিফেন্স পুরো চেঞ্জ, এখন দেখি যে এইগুলার মালিক সব আলাদা আলাদা, ওনারা ছিল মানে দেখাশোনা করতে আর কি, বুঝছেন, মানে ম্যানেজার হিসাবে দেখাশোনা করতেন, ওনাদের দায়িত্ব দিয়ে রাখছিল, ওনারা দেখা রাখছে ওনাদের বাড়ি, কেউ 3 সাইড ভাড়া দিয়ে চলছে, কেউ দেখা গেলে খালি জায়গা নিজে রুম করে থাকছে, মানে দখলে ছিল আর কি। 20 বছর আগে বিশেষ করে গোল্ডেন সিটিতে না হলেও 20% বাড়িওয়ালাগো যে চিনতাম, এরা পরেও জানতে পারছি যে এরা আসলে বাড়িওয়ালা না, এরা দেখাশোনা করতো, কথা বুঝছেন। এখন বাড়িওয়ালাগো চিনি, এখন যারা আছে সবারই কম বেশি চিনি, এবং যারা এই জায়গায় থাকে কম বেশি সবারই কাজকর্ম করছে। এই যে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতাল, এই যে এখানে যে মেডিকেলটা, সেখানে তো অনেক বিদেশিরাও বোধহয় পড়ে, দেখি অনেক বিদেশি স্টুডেন্ট। হ্যাঁ, এই জায়গা তো এদের সাথে আপনার সম্পর্ক কেমন? আপনি আমার সাথে আগেও কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলেন এই বিষয় নিয়ে, যে এই জায়গায় কিছু মানে ভারতীয় লোকজন আইসা পড়াশোনা করে, ঠিক আছে, তো ভারতের লোকজন আইসা যে পড়াশোনা করে, আসলে এরা তো সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে সারাদিন, আর কিছু সময় পেলে মনে করেন দেখা গেল পোলাপান মানুষ তো একটু হাসি খুশি করে, পোলাপানের লোক দুষ্টমি শয়তানি, দেখা গেল ছেলে মেয়ে মিলা এদিক ওদিকে আড্ডা মারে, আর যেহেতু এনে ভার্সিটি এনে স্যাররা আসা যাওয়া করে এই রোতের ভিতরে, তো কম বেশি এরা যা করে সময় পেলে এরা বাইরে হয়ে যায়, বাইরে দারমন্দির সাইড চলে যায়, ওই যে জিগাতলার সাইড চলে যায় সময় বাই করার লেগা, আর যতক্ষণ এলাকা থাকে এরা বাসা থাকে, মাঝে সাঝে চা তা নামা খায়। তা আমার সাথে অনেক সময় দেখা গেল ওই চুল টুল কাটতে এলে কথা বলি, তো এরা মোটামুটি যদ্দূর কারোর সাথে যে আমার খুব ভালো সম্পর্ক তা না, ওই কারো কারো চুল কাটছে, চুল কাটার পরে অনেকে বলে যে ভাই যায়েন আমাদের এনে বেড়ায়েন, অনেক সময় বলি যে আমাদের পূর্বপুরুষ এক সময় জায়গা থাকতো অমুক জায়গা, ঠিক আছে, তো বলে যে আপনি গেছিলেন, জিগায় অনেকেই, তা আমি বললাম যে না আমি যাই নাই, তো বলে যে যায়েন আমাদের এনে বেড়ায়েন, ঠিক আছে। তা আসলে আমরা যে যাইতে চাই না বা বেড়াতে চাই না তা নয়, বেড়াবার জন্য অনেক সময় আকর্ষণ হয়, যা বেড়াবো, কিন্তু শুরুতেই বললাম না যে আর্থিক অবস্থা এরকম ছিল যে সম্ভব ছিল না। এখনও যে চিন্তা করি যেহেতু ব্যবসা বাণিজ্য এখন যেহেতু বেড়াবার মতন অবস্থানে আছি, কিন্তু এখন চিন্তা করি বেড়াইতে গেলে তো ব্যবসার ক্ষতিকর, এখন আর বেড়াইতে পারি না। যখন সম্ভব ছিল না, মানে আর্থিক অবস্থান ছিল না, তখন সময় ছিল, আর এখন যেহেতু মোটামুটি বেড়াবার মতন অবস্থানে আছি যে 20-30 হাজার বা 50 হাজার টাকা খরচ করে বেড়াতে পারবো, এখন সময় নেই যে আমরা বেড়াবো। আপনার পাসপোর্ট আছে? না, আমি পাসপোর্ট এখনও করিনি, ইচ্ছা আছে পাসপোর্ট যদি একটু সুযোগ সুবিধা হয় পাসপোর্ট করবো, করে যদি আল্লাহ কোনো সময় নেয় তাহলে হয়তো উমরা করতে বা হজ করতে যাবো যদি আল্লাহ নেয়। এই ঢাকার বাইরে কোন কোন শহরে গেছেন? আমি চিটাগাং, কক্সবাজার ঘুরছি, তারপরে সিলেট, জাফলং, শ্রীমঙ্গল, 0 পয়েন্ট ঘুরছি, তারপরে কুমিল্লা গেছি, তারপরে আপনার অনেক জায়গায় যাওয়া হয়েছে কম বেশি, এইসব জায়গা যেগুলো বিখ্যাত এইসব জায়গার নাম তো বললাম আর কি, সিলেট, কক্সবাজার, চিটাগাং, কুমিল্লা গেছি। আমি গত সপ্তাহ কুমিল্লা বেড়ায় এলাম। আচ্ছা, আপনি দেখলাম যে এই বছর গত বছরের শেষের দিকে বোধ হয় যে আপনি ওই আপনার সেলুনের সামনে আরও একটা নতুন দোকান নিয়েছেন। আপনার কি মনে হয় না যে এইটা করতে গিয়ে আপনার সেলুন ব্যবসা ক্ষতি হতে পারে? আসলে ব্যবসা বাণিজ্য মানুষ ভাগ্য থেকে করে, ঠিক আছে, কোনটা দিয়ে সফল হবে, যেটা আমি এতদিন ধরে সেলুন করতেছি আমি যে আনসফল তা না,
মোটামুটি সফল আছি। কিন্তু আমি যে আরেকটা ব্যবসা শুরু করলাম, আমি চিন্তা করলাম যে যদি এখান থেকে ওইখানে ভালো হয়। হুম। আর যেটা অনেক বছর করতেছি একটু মানে মনটা তৃপ্তি হয়ে গেছে, ঠিক আছে, এর জন্য চেষ্টা করলাম যে যদি এর চেয়ে ভালো ওই জায়গায় কিছু রেজাল্ট পাওয়া যায়, দেখি চেষ্টা করতেছি যদি আল্লাহ। আচ্ছা, আমরা আপনার সাথে অনেকক্ষণ কথা বলে ফেলছি, প্রায় 100 মিনিট হয়ে গেছে। আমি আপনার সাথে লাস্ট যে বিষয়টা জিজ্ঞেস করব সেটা হলো যে আপনার তো 3 বাচ্চা বোধহয়, জি, 3জনই ছেলে না মেয়েও আছে? একজন মেয়ে, দুজন ছেলে। তো আপনার ছেলেদের কি সেলুনের আসার কোনো সম্ভাবনা আছে, নাকি আপনি ওদের নিয়ে কি স্বপ্ন দেখেন? আসলে প্রত্যেক মা বাপের একটু স্বপ্ন থাকে আলাদা, আমরা যা করতেছি আমাদের ছেলে সন্তান যাতে আমাদের সে ভালো করতে পারে বা ভালো করে, এর জন্য তো আমরা, নাহলে তো এখন আমাদের ছেলের যে বয়স, আমি ওই বয়সে মনে করেন একটা সেলুনে ঢুকে গেছিলাম শিক্ষা অর্জন করার লেগা, কিন্তু আমি আমার ছেলের এখন রাখছি স্কুলে। আমার ছেলে যেতে চায় না, পড়তে চায় না, যেটা এলাকার দুষ্ট পোলাপানের সাথে মনে করেন একটু খেলাধুলা করার জন্য। তো আমি একটু চোখ গরম করা বা রাগ করা জোর করে মনে করেন স্কুলে পাঠাই, এবং তার মা আমার ওয়াইফ খুব কষ্ট করে তাকে পোলাপানদের স্কুলে নিয়ে যায়, দিয়ে আসে আর কি। আমরা তো ওই সুবিধা পাইলাম না, যেহেতু আমি যখন মনে করেন স্কুলে যাওয়ার বয়স, সে সময় দেখি যে হয়তো আব্বাই কামে গেছে বা আমারও কোনো না কিছু করা লাগছে, কাজ কাম সংসার চালাবার লেগা। আমাদের তো ওরকম অবস্থানে নাই, আমরা মোটামুটি ছেলে সন্তানের নিয়ে আমার ওয়াইফ স্কুলে দিয়ে আছে। আমরা যেহেতু আমার স্ত্রী আমার ওয়াইফ আমার ব্যবসাতে একটু সহযোগিতা করতেছে বর্তমান, আগে করতো না, এখন বর্তমান যেটা আমি নতুন দোকান দিয়েছি এই জায়গায় কিছু সহযোগিতা করে, ওই যে চায়ের দোকান যে দিছি কিছু সময় আমাকে দেয়। তো ওই হিসাবে আমার খুব একটু কষ্টই হইতাছে ফ্যামিলি নিয়ন্ত্রণ করতে, যেতে পোলাপান কীভাবে পড়ে না পড়ে না বা কীভাবে চলে একটু বোঝা মুশকিল হচ্ছে আর কি আমার জন্য। তো তারপরে আমার ব্যবসার ক্ষেত্রে আর কি একদিকে তো ছাড় দেওয়া লাগে, এর লেগা ব্যবসার ক্ষেত্রে দেখা গেল বাড়িয়ালি কিছু সময় আমার এনে দিচ্ছে। তার তো খুব কষ্ট, সকালে বাচ্চারা স্কুলে নিয়ে যায় এবং রান্না বাড়া কইরা তারপরে দোকানে আসা কিছুক্ষণ সময় দেয়। এমনিতে জেনেভা ক্যাম্পে যারা থাকে তাদের এই যে সেলুন বা ওই যে মিস্ত্রি বা এগুলোর বাইরে তাদের কি আসলে আর কোনো পেশা নাই, বা ওই যে ছোট ছোট বাচ্চা ওরাও কি তাহলে অন্য কোনো কাজে ঢুকে পড়ে পড়াশোনার বাইরে? আমাদের যে যুগটা ছিল মনে করেন ধরেন 80-90 এই জগৎটা, ঠিক আছে, 80-90 জগৎটা, তখন তো আমাদের অবস্থা এরকম, সবাই এরকমই করছিল। কিন্তু বিশেষ করে 2000-এর পর থেকে 2000 সাল পর থেকে মনে করেন দেখা গেলো হয়তো আমাদের সেই জুনিয়র যেরকম আমার ভাই বোন, আমরা 4-5 জন ছিলাম, তো আমরা 2-3 জন হয়তো পড়াশোনা করতে পারি না, কিন্তু ছোট দুজনের মোটামুটি আমরা পড়াইছি। পড়াবার পরে মনে করেন দেখা গেল ওই যে বললাম যে চাকরি বাকরির ভালো ব্যবস্থা না হওয়ার কারণে আমরা দেখা গেল হয়তো যে কোনো একটা কাজে ঢুকাই দিছি, তাদের কাজ করতেছে। এবং মনে করেন এখন নেক্সট জেনারেল যেহেতু আমার বড় বোনের বিয়ে হয়েছে বা মামাতো ফুপুতো ভাই বোন আছে, এখন বিয়ে শাদী হয়েছে, এদের পোলাপান এক একটা মনে করেন কেউ অনার্স যদি নাও করে, তাও মনে করেন কেউ এসএসসি বা কেউ আয়ে পরীক্ষা দিছে, দেওয়ার পরে মনে করেন অনেকেই দেখা গেল চাকরির জন্য ঘুরতেছে, আবার অনেকেও যে অনলাইন চাকরি বাকরি করতেছে, আবার অনেকেই দেখা গেল বেকার আছে, চিন্তা ভাবনা করতেছে কিছু করবে, আবার অনেকেই ব্যবসা বাণিজ্য করতেছে, এরকমও আছে। একটু পরিবর্তন আছে আমাদের যে সবাই সেলুনের কাজ যে আমরা করি তা না, আমাদের সেলুনের দিক থেকে অনেকেই পরিবর্তন আয় পড়ছে। আমরা মনে করো একসময় করলাম না এক একটা দোকানে 5-6জন কারিগর থাকতো, এখন যা দেখবেন এক একটা দোকানে 1-2জনের বেশি না, খুব কমই দোকান আছে যেখানে 3-4জন কারিগর আছে। কারণ যে আমরা সেলুনের পেশা থেকে অনেকে আমরা বাইর হয়ে আইছি, যে তো মোটামুটি পড়াশোনা করে ভালো স্কুলে যেতে পারতাছে, পড়তে পারতাছে, ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছে, ভালো ব্যবসা বাণিজ্য করতেছে। এখন মনে করেন আমার ভাই বোনের পর আমার যে পরিবারের ভিতরে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বলেন বা মনে করেন আমার নিজের আত্মীয় স্বজন বলেন, আমাদের নেক্সট মনে করেন ভাই বোনের যে পোলাপান যেগুলা, ঠিক আছে, এরা একটাও এখন বর্তমান সেলুনের সাথে অ্যাক্টিভ নাই, কথা বুঝলেন, সবাই অন্য কিছু না কিছু করতেছে। আচ্ছা, এই যে ঢাকার এই ইয়েতেই মানে এই মোহাম্মদপুরেই কিছু কিছু দেখা যায় খুব স্টাইলিশ সেলুন আছে যেখানে বেশ অনেক দাম রাখে, তো ওই ধরনের সেলুন কি আপনাদের এই বিজনেসের জন্য
কম্পিটিটর, বা আপনি চায়ের ব্যবসা না করে ওই ধরনের আপনার সেলুনটা আরও বড় করার চিন্তা কেন করলেন না? আমার চিন্তাভাবনা এরকম ছিল, কিন্তু আমি তো কিছুক্ষণ আগেও বললাম যে ওরকম করতে গেলে ভালো পজিশনে লাগবে, ভালো টাকা লাগবে। এক জায়গায় যদি আমি ওরকম দোকান একটা করতে যাই, আমাকে এক তো দোকান নিতে গেলে এখন সরাসরি মালিকের সাথে দোকান নেওয়াই যায় না, জিনিসটা বুঝছেন, মালিক খুঁজেই পাওয়া যায় না, জিনিসটা বুঝছেন। তারপরে আপনি মনে করেন মালিক খুঁজে পাওয়া যায় না, এখন দোকান আপনি যদি নিতে যান, যদি কোনো রকম মালিক খুঁজে বার করেন বা সেকেন্ড পার্টি থেকে নিতেও যান, আপনার মিনিমাম 8-10 লাখ টাকা দিতে হইব আপনার দোকানের অ্যাডভেস। তারপরে আপনার মনে করেন 8-10 লাখ টাকা অ্যাডভেস দেওয়ার পরে আবার আপনাকে দোকান সাজাইতে আবার 10-15 লাখ টাকা খরচ, 10 লাখ টাকা ধরেন, 15-20 লাখ টাকা মনে করেন আপনাকে এনে খরচ। তো এই 15-20 লাখ টাকা মনে করেন খরচ করার মধ্যে এবিলিটি হইতে হইব। সবার কি আছে? আমার নাই বলে আমি পারিনি, যার আছে হে পারতাছে। আবার বেশিরভাগ ওই যে আমি যেভাবে শুরু করেছিলাম প্রথম, আমি তো ছোট থেকে শুরু করছি, অনেকেই দেখা গেল বড় থেকে শুরু করে। ওই যে আরেকজন কইরা দেয় দোকান ভাড়া, মনে করেন দেখা গেল 60,000 টাকা, ওই লোক মনে করেন যে হাত বদলে হওয়ার কারণে দেখা গেল দোকান ভাড়া দেয় 90,000 টাকা, 30,000 টাকা ওরা লাভ দেয়, ডেলি 3,000 টাকা দোকান ভাড়া পড়ে। আচ্ছা, এই যে আপনার সাথে এই যে আমি 100 মিনিট কথা বলে ফেললাম, এই আমাদের আলাপটা যদি কেউ শুনে, সে আসলে আমাদের এই আলাপ থেকে আসলে কী কী শিখবে বা কী কী বুঝবে বলে আপনার মনে হয়? আসলে যে কোনো জিনিস দিয়া মানুষ যদি ইচ্ছা করে শিকার, ঠিক আছে, অনেক কিছু শিকার আছে। আর যদি মানুষ ইচ্ছা করে যে না এনে শিকার কিছুই নেই, তাহলে কিছুই নেই। আমি আপনার দিয়ে এই জায়গায় যে আপনার সাথে বইছি, আমি আপনার দিয়ে অনেক কিছু শিখছি, এবং আশা করি যে আমি যতদূর বুঝি আপনার ব্যাপারে জানি, আপনিও আমার কাছ থেকে কিছু শিখছেন। তো এই শিক্ষা জিনিস, শিক্ষা যে যারে বলে শিক্ষা কোনো দিন শেষ হয় না। মানুষ যদি চেষ্টা করে, খারাপ যে কোনো জিনিস থেকেও শিক্ষা পাওয়া যায়, শিক্ষা আছে। আর আমাদের শেখা উচিত। অনেকে আছে আমাদের ভিতরে অবহেলা করে, শিখতে চায় না। যারা অবহেলা করে এরা সারা জীবন পিছিয়েই থাকে, আর যারা শিখতে চায় এরা আল্লাহ হেকে সফল করে। আর আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে এমন মেধা দিছে যে আমি শিখার চেষ্টা করি। মানুষ আমাকে যা বলছে আমি তা মনে করেন একটু ফলো করি, এবং সে অনুযায়ী কথা বলার চিন্তা করি, এবং কি বলছে সেটাই জবাব দেওয়ার চেষ্টা করি, এবং শিখি যে আসলে রেজাল্টটা কী। আপনি আমার সাথে কথা বললে তো বুঝতে পারছেন যে আমি কতদূর পারি বা কতদূর বুঝি বা কতদূর তা। আচ্ছা, তো ঠিক আছে আরমান ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা হলো। দাড়ি বড় হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে আবার আপনার সেলুনে আসবো। ইনশাআল্লাহ। আপনারা অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দিয়েছেন যে আমি আজকে স্টুডিওতে বইসা মোবাইলের সামনে এবং ক্যামেরা আমার থেকে মুভ করা আছে, আমি কথা বলতে পারছি, যেটা আপনাকে দেখে আমার এই সাহসটা জুগাইছে। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমার নসিবে এটা করে দিছে, আল্লাহর মেহরবানি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাবুল রেশিওতে 100-এর বেশি এপিসোড করার পরও আমি দেখলাম যে প্রায় সবই হচ্ছে প্রিভিলেজড গ্রুপের আলাপ আলোচনা। তো প্রিভিলেজড গ্রুপের আলাপ আলোচনা দরকার আছে, কিন্তু আমার মনে হয়েছে যে সোসাইটির বিভিন্ন ক্লাস্টারের মানুষজন তারা আসলে কিভাবে চিন্তা করে, তাদের চিন্তাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং সেটা আমি এখনও পর্যন্ত কালেক্ট করি নাই। এটা আসলে বাবুল রেশিওর দিক থেকে অ্যাটলিস্ট আমার একটা চিন্তার পদ্ধতিগত একটা বড় সীমাবদ্ধতা এবং একটা বড় দুর্বলতাও বলবো, এবং সেই দুর্বলতার জন্য আমি আসলে এতদিন মাথায় আসে না সত্যি কথা। এই জন্য আমার এই যে এই যে আমি সব কিছুর মধ্যে এখানেও যে লেট বুমার, এই জন্য আমি কিছুটা লজ্জিত। স্টিল আমি সামনে এরকম আরও বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে আসবো, যারা আসলে আমাদের সো কল্ড প্রিভিলেজ যে ক্লাসটা, সেই প্রিভিলেজ ক্লাসটার প্রতিনিধি না, বাট তারা ডিফারেন্টলি একটা লাইফ দেখে, এবং তাদের ওই লেন্সটা আমাদের বাবুল রেশিওতে থাকাটা তাদের চাইতে আসলে বাবুল রেশিওর জন্য বেশি ইম্পর্ট্যান্ট। তো আজকের মতো এই যে শো এখানে শেষ। আরমান আলী ভাইয়ের সাথে আমরা হয়তো আজকে শেষ করতেছি, কিন্তু এরকম আরও অনেক আরমান আলী ভাই সামনে বাবুল রেশিওতে আসবে, এই ব্যাপারে আমি কমিট করতেছি। তো সবাই ভালো থাকেন, আবার কথা হবে।